আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? স্বাধীন বাংলাদেশে এইচএসসি 26 ব্যাচের আজকে আমার সাথে প্রথম ক্লাস। আমরা আন্দোলনের আগে সরলরেখা একটা অবস্থানে নিয়ে থেমে গিয়েছিলাম, তো আজকে এরপর থেকে আমরা কন্টিনিউ করছি। ওকে, তো গত লেকচার পর্যন্ত লেকচার 8 হয়েছিল। তো গত লেকচার পর্যন্ত আমরা 3.1, 3.2, 3.3 এই অনুশীলনীগুলা অনেক ভালো মতন একদম ফুল ডিটেইলে প্রত্যেকটা টপিক ফিল করে করে আগাইছিলাম। 3.3 এর শেষ যে অংশটুকু বাকি সেখান থেকে শুরু করব, চেষ্টা করব যাতে আজকে 3.4 শুরু করে ফেলতে পারি। ঠিক আছে? তো আজকের লেকচারে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস দেখব প্রথমত। দ্বিতীয়ত এমন কিছু জিনিস আমরা দেখব যেইগুলা ইন্টারমিডিয়েটে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কনফিউশনে থাকে, হয়তোবা সরলরেখা অধ্যায় শেষও করে ফেলেছে, বাট খুঁটিনাটি জানতে চাইলে তখন দেখা যায় যে ধারণাই কম। ম্যাক্সিমাম তোমরা তো এই লেকচারটা তো 26 ব্যাচের জন্য নেওয়া। যদি 25 ব্যাচ বা 24 ব্যাচ বা ইভেন অনেক 23 ব্যাচকেও জিজ্ঞেস করো, অনেক ডিপ কিছু ব্যাপার স্যাপার সেগুলো দেখবো ওরা বুঝতে পারবে না বা ক্লিয়ার না অনেকের। সেই জিনিসপাতিগুলো আজকে শিখিয়ে দেবো, বুঝছো? এখানে অনেক কিছু আছে, ডেল্টা বা অনেক কিছু জিনিসপাতি আছে, একটু ডিপ। আজকের লেকচারটা তাই একটু সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতে হবে। যারাই ফেসবুক লাইভ থেকে ক্লাসটা করছো তারা চাইলে জুমেও ক্লাসটা করতে পারবা। যেখানে লাইভটা হচ্ছে সেই লাইভের পিন কমেন্টে জুমের লিংক দেওয়া আছে। জুমে আসলে একদম সুন্দর মতন কথা বলে বলে ক্লাসটা করতে পারবা। আশা করি আমাকে পারফেক্টলি শুনতে এবং দেখতে পারা যাচ্ছে। প্রথম যে ব্যাপার আজকের লেকচারের জন্য সেটা হচ্ছে বহুভুজের ক্ষেত্রফল। বহুভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা গত লেকচার থেকেই পড়া শুরু করেছি। গত লেকচারে আমরা টাইপ 1, 2, 3 শেষ করেছিলাম, ক্ষেত্রফল নির্ণয়ের টাইপ 1, 2 এবং 3 শেষ করেছিলাম। আজকের লেকচারে টাইপ 4 স্টার্ট হচ্ছে। এই টাইপ 4 এর হেডলাইনটা দেখো, ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু যদি দেওয়া থাকে তাহলে কেমনে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তাই দ্রুত গতিতে টাইপ 4 এর হেডলাইনটা তুলে ফেলো, এরপর আমি বোঝানো শুরু করব। ওকে, তাহলে থিমটা কিরকম, যে তোমাকে যদি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দেওয়া থাকতো তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারো, কিন্তু যদি ত্রিভুজের বাহুর মধ্যবিন্দুগুলো দেওয়া থাকে তাইলে কিভাবে ক্ষেত্রফল বের করবা সেইটা তোমাদেরকে শেখাবো। ওকে, হেডলাইন দেওয়া হয়েছে, এখন মনোযোগ দিয়ে শোনো। গত ক্লাস পর্যন্ত আমরা যেটা শিখে আসছি সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের যদি 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে, তুমি সেই 3 শীর্ষবিন্দু ইউজ করে হাফ দিয়ে একটা মডুলাস দিবা, ওটার ভিতরে বিভিন্ন সংখ্যা অথবা ভুজভুজ কোটি 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 ভুজভুজ, ওই নিয়মে তুমি ক্ষেত্রফল বের করতে পারো। এখন মনে করো তোমাকে প্রশ্নের মধ্যে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু না দিয়ে ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দুগুলো, লাইক এই মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু, যদি এই মধ্যবিন্দুগুলো দেয় দিয়ে, এখন ধরো তোমাকে মধ্যবিন্দু দিল, তুমি যদি মধ্যবিন্দু দিয়ে নর্মাল নিয়মে ক্ষেত্রফল বের করো তাহলে কি এই ক্ষেত্রফলটা চলে আসবে না? বলো, এই ক্ষেত্রফলটা আসবে। কিন্তু এখন কথা হচ্ছে তোমাকে ওরা মধ্যবিন্দু দিয়ে বললো না এই ক্ষেত্রফল না, পুরোটা বের করো। তাইলে কেমনে কি করবা সেটা আজকের লেকচারে শিখবো। এখন সিস্টেমটা হচ্ছে এরকম যে তুমি যদি একটা ত্রিভুজের 3 বাহুর মধ্যবিন্দু গুলা আইডেন্টিফাই করো, করে যদি ওদেরকে যোগ করো, সেই ক্ষেত্রে ভিতরে একটা ত্রিভুজ তৈরি হবে। মজার ব্যাপার যেটা, যে ভিতরের যে আমার ত্রিভুজটা আছে সেই ভিতরের ত্রিভুজটা, এই ত্রিভুজটা আর এছাড়াও বামে, ডানে এবং উপরে আরো 3টা ত্রিভুজ কিন্তু তৈরি হয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার যেটা, যে 3টা ত্রিভুজই এটার সমানই হয়। অর্থাৎ মোটমাট বলা যায় যে তুমি যদি বাহুগুলোর মধ্যবিন্দুকে সংযুক্ত করো সেক্ষেত্রে বড় ত্রিভুজের ভিতরে 4টা সমান সমান ত্রিভুজ তৈরি হয়। তাইলে তুমি যদি এখন ডি, ই আর এফ বিন্দুগুলো ইউজ করে ভিতরের ত্রিভুজটা বের করতে পারো, বাইরের পুরো বড় ত্রিভুজটা কিন্তু এই ভিতরেরটারই 4 গুণের সমান হবে। তো এখানে ওইটাই লেখা হয়েছে যে বড় ত্রিভুজটা হচ্ছে ভিতরের ছোট ত্রিভুজের চাইতে 4 গুণের সমান। ঠিক আছে? বা বড় ত্রিভুজ ভাগ ছোট ত্রিভুজ হচ্ছে 4 আসবে, বা এই দুই ত্রিভুজের অনুপাত হচ্ছে 4:1, এরকম করে আসবে। বিভিন্নভাবে এগুলো এমসিকিউতে আসে এবং রিটেনের অঙ্ক হিসাবেও আসে। আমি তোমাকে সবগুলো স্টাইলে দেখাই দিয়েছি। কোনো কোনো ক্ষেত্রে তোমাকে ওরা বলবে যে যদি ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু ডিএফ হয় তাহলে নিচের কোনটি সঠিক, সঠিক দিয়ে মাঝে মাঝে সঠিক উত্তর হিসেবে রাখে হচ্ছে এইটাকে। এখন খেয়াল করো,
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, রুট ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল, এগুলো দেখলেই স্টুডেন্টরা ভয় পেয়ে যায়, হ্যাঁ রুট কই থেকে আসলে কেমনে কি। থিমটা আসলে সহজ, যে বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজের অনুপাত হচ্ছে 4:1। তাইলে তুমি যদি ওদেরকে রুট করো, তাহলে বড় ত্রিভুজের রুট অনুপাত ছোট ত্রিভুজের রুট ইকুয়াল টু কত হবে, এটার রুট মানে 2:1 চলে আসবে। বুঝছো, এতটাই সহজ। এই হচ্ছে হিসাব। থিমটা ক্লিয়ার? এখন তুমি তুলে ফেলো। ওকে, দ্রুত তুলবা। ওকে গুড। এখন দেখো, এইখান থেকে ইঞ্জিনিয়ারিং এ খুব কমন কোশ্চেন হয়। বুঝছো, এখান থেকে ইঞ্জিনিয়ারিং এ রেগুলার কোশ্চেন হয়। বুয়েট এটা 2001-2 সালে এই টপিক থেকে কোশ্চেনটা করেছে। দ্রুত কোশ্চেনটা তুলে ফেলো। ভাইয়া আজকের ক্লাসটা কোথায় পাবো? সাইকেল 1 এর গ্রুপে এই ক্লাসটা লাইভেও হচ্ছে, আবার এই ক্লাসটা কিন্তু জুমেও হচ্ছে। আর আগে হয়ে যাওয়া ক্লাসগুলো আমি ইউটিউব মাহির আসিফ চ্যানেলে দিয়ে দিব, ইউটিউবের মাহির আসিফ চ্যানেলে দিয়ে দিব ইনশাল্লাহ। বুঝছো, কোশ্চেনটা তোলা শেষ। এখন আসো, খেয়াল করো কি বললো ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, এটার বাহুগুলোর মধ্যবিন্দু, 3টা বাহু থাকে ত্রিভুজের, ওই 3 বাহুর যে মধ্যবিন্দু এরা হচ্ছে এই 3 জন। তাইলে এখন বলতে হবে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হোয়াট। কখনো যদি ত্রিভুজ চিহ্ন দিয়ে এবিসি বলে, তার মানে যে সবসময় ত্রিভুজ এবিসি বোঝাচ্ছে ওইটা না। কি বোঝাচ্ছে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এটা লাস্ট লেকচারে শিখাইছিলাম, লেকচার 8-এ, যে অনেক সময় ক্ষেত্রফল ওয়ার্ডটা ইউজ না করে ত্রিভুজ চিহ্ন দিয়ে নাম দিয়ে দেয়, তার মানেই হচ্ছে এই নামের ত্রিভুজের ক্ষেত্রফল। থিমটা ক্লিয়ার? এখন আসো, তাহলে এখন একটু মনোযোগ দিয়ে শুনবা, খুব মনোযোগ দিয়ে শুনবা। যে ধরো যদি এটা আমার একটা ত্রিভুজ হয়, এই হচ্ছে আমার ত্রিভুজটার মধ্যে ওরা নাম ধরো বলে দিল যে ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। এখন বললো যে এই যে ত্রিভুজটা এবিসি, ওর তো বাহু আছে 3টা, 3 বাহুর মধ্যবিন্দুর একটা হচ্ছে 1,2, একটা হচ্ছে 4,4, একটা হচ্ছে 2,8। ওকে, 3টা মধ্যবিন্দু হয়ে গেল না? 3টা মধ্যবিন্দু হয়ে গেল। এখন যদি বলো তো দেখি, এই 3 বিন্দু ইউজ করে বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, কি করবা তুমি? তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে 3টা বিন্দুকে তুমি 3টা নাম দিবা, তোমার ইচ্ছা মতো র্যান্ডম নাম। এরপরে তুমি ওদেরকে কানেক্ট করে একটা নতুন ছোট্ট সোনামণি ত্রিভুজ বানাবা। তারপরে তুমি এই সোনামণি ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবা, সেই সোনামণিকে 4 গুণ করে দিবা, আব্বু হয়ে যাবে। বুঝছো? এখন তেলে আসো, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সোনামণি ডিইএফ ত্রিভুজটাকে নির্ণয় করা, সোনামণি ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করা। তাহলে ক্ষেত্রফল আমরা কোন টেকনিকে ইউজ করব? ভুজ কোটি মেথডে। মনে আছে? না থাকলে আমি করাই দেই। আসো, এখন প্রথম ব্যাপারটা হচ্ছে যে এই যে হাফ তুমি দিলা, দেওয়ার পরে নিয়মটা কিরকম? ভুজ বিয়োগ ভুজ, কোটি বিয়োগ কোটি। তাহলে 1 - 4, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, 4 - 8। ওকে, দেন আমার পরবর্তী কাজ হচ্ছে কোটি কোটি ভুজ, তাহলে 2 - 4, 4 - 2, এইবার মডুলাস। তাহলে এটা হচ্ছে আমার ভিতরে ছোট্ট সোনামণি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল কত ভাবে আসবে বলো তো কি হবে? এই যে হাফ, এখানে হয় -4, এখানে -3, তাহলে 3 × 4 = 12। দেন এখানে -2 আর +2 গুণ করলে কত হবে? -4, এই মাইনাসের সাথে এটা মিলে +4 হয়ে যাবে। ওকে, দেন তাহলে এখানে 16/2 কত আসে হচ্ছে 8 বর্গ একক, 8 বর্গ একক। তাহলে দেখো আমার ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 8 স্কয়ার ইউনিট। সো এখন যদি আমার মনে হয় যে ভাই তাহলে আমার বড় ত্রিভুজটার ক্ষেত্রফল দরকার, আমি কি করব? ছোট্ট সোনামণি ত্রিভুজের যেই ক্ষেত্রফল তাকে 4 দিয়ে গুণ করে ফেলবো। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রফলটা কত আসবে? ক্ষেত্রফল আসবে হলো 4 × 8, দ্যাট ইজ 4 × 8 = 32 স্কয়ার ইউনিট। সহজ না জিনিসটা? হ্যাঁ, এইটুকু লিখো। এইটুকু লিখার পরে এইটার একটা ডিপ ইনসাইটে আমি যাব। ওকে, এই অঙ্কটারই আরো একটা গভীর চিন্তা আছে, সেটা শিখাই দিব। আগে এটা মানে লিখো, তুলো জিনিসটা, দ্রুত তুলবা। তোলা হয়ে গেলে আমাকে আনমিউট করে বলে দেবো যে ভাই ডান, তাহলে আমি সামনে আগাবো। তোলা হয়ে গেলে ডান বলে দিও আমাকে। ত্রিভুজটা কিরকম? যে একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া, সেই 3 বাহুর 3টা মধ্যবিন্দু ওরা প্রশ্নে দিয়ে দিয়েছে। একমত? ইয়েস অর নো? হ্যাঁ বা না? তাইলে যদি এখন তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো কোন সিস্টেমে?
যদি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকে, ঠিক হ্যাঁ নাকি না বলো? তাইলে তুমি যদি শীর্ষবিন্দু ইউজ করো, শীর্ষবিন্দু ইউজ করলে কি তোমার তো শীর্ষবিন্দু হিসাবে এই 3 বিন্দু আছে, তাহলে শীর্ষবিন্দু স্টাইলে ক্ষেত্রফল বের করলে কি পিচ্ছি ত্রিভুজটার ক্ষেত্রফল বের হবে। বাট লাগবে কোনটা? বড়টা। কথা হচ্ছে ছোটটার চাইতে বড়টা সবসময় 4 গুণ থাকে। যখন তুমি মধ্যবিন্দু দিয়ে ত্রিভুজ বানাও, ওই যে ছোটটা ত্রিভুজ হবে, ছোট ত্রিভুজটা হবে, সেটার চাইতে বড় ত্রিভুজটা হবে 4 গুণ। তাহলে তাই ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, করে বড় ত্রিভুজের জন্য 4 দিয়ে গুণ দিয়ে দিব। তো এই যে দেখো, আগে আমরা এই মধ্যবিন্দু 3টা ইউজ করে ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 8, ওই যে ডিএফ সবুজটা। তারপর ওই সবুজকে আমরা 4 দিয়ে গুণ দিলাম, আমরা বড় ত্রিভুজ 32 পেয়ে গেলাম। ওকে, এখন দেখো কিছু বলছো? এবার মিউট হয়ে যাও, মনোযোগ দিয়ে তাকাও, খেয়াল করো। এই যে ত্রিভুজটা, এটা এর দেখো কিরকম করে আছে, নিচের দিকে তাকায় আছে না, নিচের দিকে। এই ত্রিভুজটাকেই তুমি যদি সোজা করে দাও, একদম জাস্ট এমনি উল্টায় দিবা, ধরো এটাকে ধরে এমনি উল্টায় দিবা, উল্টায় দিলা, তারপরে তুমি ঘুরায় দিবা। এভাবে চিন্তা করো, দাঁড়াও দেখাচ্ছি, মনোযোগ দিও, দাঁড়াও দেখাচ্ছি, দেখাইলে বুঝতে পারবা। এই দেখো, এই জিনিসটাকেই যদি আমি ঘুরে সোজা বানায় দিই, এরপরে নেই, দেখো একদম অলমোস্ট হুবহু সমান হয়ে যায়। এই সমান, এই সমান, বুঝছো? এইভাবে করে আসে। এটার সাথে এই কারণে সমানটা হয়, এটাকে উল্টা করে ঘুরাই দিবা, তারপরে দেখবে এই 3টা একদম মিলে যায়, বুঝছো? এই 3টা একদম মিলে যাবে। আমি যদি এখানে একদম অ্যাকুরেট মধ্যবিন্দু জানতাম, এটা একটু নিচে হইতো, এটা একটু বামে, এটা একটু উপরে, এরকম করে হইতো, বাট জিনিসটা হচ্ছে কি এরভাবে ঘুরে যাবে, তাহলে এখানে 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 এমনি করে বসবে, বুঝছো? এখন মনোযোগ দিয়ে শুনো, একটা ভালো অঙ্ক তোমাদেরকে দেখাবো। এই অঙ্কটা বেশ সুন্দর একটা অঙ্ক। এখানে অন্তর্বিভক্তির কাজ অ্যাপ্লাই হয়, এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের কাজ অ্যাপ্লাই হয়। সৃজনশীল পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আগের এমসিকিউটা, আগের রিটেনের অঙ্কটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। আগের রিটেনের অঙ্কটা ইঞ্জিনিয়ারিং রিটেনের জন্য ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। আগেরটায় যে এটাতে বুয়েটের জন্য ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। আর এখন যেটা করাচ্ছি সেটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য স্টার দিয়ে রাখো, লিখো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। এরপরে কোয়েশ্চেনটা তুলে ফেলো, দ্রুত করবা, 1 মিনিট টাইম দেওয়া হলো কোয়েশ্চেন। ওকে, চলো তাহলে স্টার্ট করি। আগে কোয়েশ্চেনটা পড়া শিখতে হবে, বুঝছো? নর্মালি তোমাদেরকে পরীক্ষার যে প্রশ্নটা দেয়, সেই প্রশ্নটা পড়েই তোমরা ভয় পেয়ে যাও। এই জন্য বাসায় ম্যাথ করার পাশাপাশি রেগুলার প্রশ্ন পড়ার অভ্যাস করবা, যাতে করে প্রশ্ন দেখে মাথা হ্যাং না হয়ে যায়, মন যাতে কষ্ট না পায়। প্রশ্ন রেগুলারলি প্রশ্ন পড়বা। নর্মালি সব বাচ্চারা অঙ্ক করবে, আর আমার স্টুডেন্ট হিসাবে তুমি রেগুলারলি অঙ্ক পাশাপাশি প্রশ্নও পড়বা। প্রশ্ন পড়ায় মনোযোগ দিতে হবে। তাহলে দেখো, আগে প্রশ্নটা পড়া শিখো। বললো ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এই 3টা। যেই নাকি একটু বললো, তুমি তখন থেমে যাবা, থেমে মনে মনে চিন্তা করবা, তো আচ্ছা একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু এরা এমনে আগে চিন্তা করে নিবা। দেন বললো এদের কাছে আবার ডিইএফ বিন্দু আছে। আচ্ছা, আগে আমি ত্রিভুজটা এখানে কি চিন্তা করলাম সেটা আগে লিখে নিই। ধরো এই যে চিন্তা করলাম যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। কয়টা? 3টা শীর্ষবিন্দু। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, গেল। দেন কথা হচ্ছে এই এবিসি ত্রিভুজের 3 শীর্ষবিন্দুর মধ্যে ডিইএফ আরো বিন্দু আছে, যারা ত্রিভুজের বাহুগুলোর উপরে অবস্থিত। তার মানে ত্রিভুজের 3 বাহুর উপরে 3টা বিন্দু আছে ডিইএফ। এখন কি সিস্টেমে অবস্থিত, মধ্যবিন্দুতে নাকি সাইডের কোনো বিন্দুতে, কোন বিন্দুতে, সেটা ওরা বলে দিচ্ছে। এমন ভাবে অবস্থিত যাতে বিডি বাই ডিসি, সিএফ বাই ইএ, এএফ বাই এফবি ইকুয়াল টু 2 হয়। ভাই এটাও আবার কি জিনিস? চলো এখন দেখি। এখন এইটা আবার কি কথা বললো হচ্ছে যে বিডি বাই ডিসি, এটার মান 2 হবে, মানে 2:1। তাহলে এটাকে একটু ঘুরায় যদি লিখি যে বিডি অনুপাত ডিসি যাতে 2:1 হয়। আগে প্রথমটাই দেখলাম, তার মানে কি বি আর সি এর মাঝখানে একটা বিন্দু ডি হবে, সেই বিন্দুটা বি এর থেকে একটু দূরে থাকবে 2 একক, আর সি এর 1 একক দূরে থাকবে, মানে এরকম মাঝখানে। তাহলে বি আর সি এর মাঝখানে ডি বিন্দু হবে, কিন্তু ডি এর সাইডে যাতে 2, মানে বি এর সাইডে যাতে 2 আর সি এর সাইডে 1 হয়। তাহলে একটু এখানে, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা 2, এটা 1, বলতে পারি না? পারি তো। সেম ভাবে সিএফ ইএ, নাকি দেখি তো, দাঁড়া একটু চিন্তা করতে দাও। ই হবে, কাইন্ডলি একটু ই লিখে ফেলো, সিই আর ইএ। এটাও যেহেতু 2/1, তার মানে কি
সিই অনুপাত ইও হচ্ছে 2:1। তার মানে কি সি এবং এ এর মাঝখানে ই হবে, ইটা সি থেকে দূরে হবে, এ এর কাছে হবে 2:1, ওই রকম হিসাবে সি থেকে দূরে এ এর কাছে, লাইক এরকম এইরকম একটা জায়গায় ই বসবে, এখানে 2 এখানে 1, এইভাবে সেম ক্যাটাগরিতে চিন্তা করলে খেয়াল করো, বললো এ এফ এফ বি, এফ দাও, এ এফ এফ বি, এটা হচ্ছে 2:1। তার মানে হচ্ছে এ এফ ইস টু এফ বি ইকুয়াল টু 2:1। তার মানে কি এ থেকে এফ দূরে, এই যে এখানে এফ 2:1, সিম্পল। এখন এখানে যেটা দেখতে হবে, এখন দেখো আমাকে ওরা সিস্টেম করে ডিইএফ মধ্যবিন্দু বলে নাই, বলেছে অন্যান্য বিন্দু, এমন বিন্দু যেগুলা বিসি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ই হচ্ছে সিএ কে 2:1 অন্তর্বিভক্ত করে, এফ হচ্ছে এবি কে 2:1 অন্তর্বিভক্ত করে। এখন আমার কাজ হচ্ছে এই অবস্থা থেকে ডিইএফ এর স্থানাঙ্ক নির্ণয় করা। স্থানাঙ্ক কেন নির্ণয় করব? প্রশ্নের পরের অংশটা পড়ো, দেখাইতে হবে ত্রিভুজ এবিসি এর যা ক্ষেত্রফল আর ত্রিভুজ ডিএফ এর যা ক্ষেত্রফল, এই দুটাকে ভাগ করলে নাকি 3 আসবে। তাহলে আমি তো এবিসি তো দেওয়াই আছে, আমার ডিএফ না লাগবে, ডিএফ লাগলে তাহলে তো আমি তো অন্তর্বিভক্ত দিয়েই করতে হবে, তাই না? তাহলে এখন আমার পরবর্তী কাজ হচ্ছে ডিএফ এগুলার স্থানাঙ্কগুলো বের করা, 2:1 অন্তর্বিভক্ত এটা সিস্টেমে, দেন স্থানাঙ্ক ইউজ করে আমি ক্ষেত্রফল নির্ণয় করব, তখন ক্ষেত্রফলকে ভাগ দিলে উত্তর আসবে। ঠিক, এখন তোমাদের যেটা কাজ হবে, তোমরা এই অংশটা আর তুলিও না, যতটুকু তুলেছ, আমি শেষ করি তারপর আমি তুলতে সময় দিব না। ওকে, শেষ করার পর আমি তুলতে সময় দিব। ওকে, চলো শুরু করি পরের অংশ। আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে কি, তোমার ডি এর স্থানাঙ্ক বের করা। ডি বিসি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? 2:1, মনে আছে টেকনিকটা? তাহলে অনুপাতগুলা যোগ দিব, এখানেও 2 যোগ 1, 2 যোগ 1, আগের বিন্দু পরের অনুপাত, পরের বিন্দু আগের অনুপাত। তাহলে আচ্ছা স্থানাঙ্কগুলা লিখে ফেলি, দাঁড়াও স্থানাঙ্কগুলো লিখে ফেলি জায়গা মতন। এ কোথায়? 4 -3, বি হচ্ছে 13,0, সি হচ্ছে গিয়ে -2,9। ঠিকঠাক লিখলাম তো? ওকে, এখন দেখো আগের বিন্দু পরের অনুপাত মানে 1 এর সাথে 13,0 গুণ হবে, এখানে 1 13, এখানে 1, তাহলে 0, আর 2 এর সাথে -2,9 গুণ হবে, তাইলে এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে 9, তাহলে দেখবা অটোমেটিক অ্যান্সার চলে আসবে, লাইক 13 - 4 তাহলে 9 আসে, ভাগ 3 তাহলে 3 হবে। সেম ভাবে 2 × 9 দ্যাট ইজ 18, ভাগ 3 6। ওকে, সেম ভাবে তুমি যদি মনে করো যে ই বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে চাও, ই সি এ কে 2:1 ছেদ করে, সেই ক্ষেত্রে ই বিন্দুর যে স্থানাঙ্কটা হবে সেটা কত হবে? 2 যোগ 1, 2 যোগ 1। এখন কথা হচ্ছে উপরেও তুমি 2 যোগ 1 দিবা, দেন আগের মতো আগের বিন্দু পরের অনুপাত, তাহলে ধরো তুমি যদি 4 - 3 2 এর সাথে গুণ, আবার 1 এর সাথে উল্টা, মানে উল্টা ভাবে গুণ হয়, তাহলে 1 এর সাথে কারে কারে গুণ দিবা? -2 আর 9, তাহলে -2 আর 9 গুণ দিলা 1 এর সাথে, আর 2 এর সাথে 4 আর -3, 4 -3, দেখবো অটোমেটিক অ্যান্সার চলে আসবে। কিরকম কত আসে দেখো তো, 4 × 2 = 8, বিয়োগ 2 6 হয়, ভাগ 3 2, 9 বিয়োগ 6 3 ভাগ 3 1। ওকে, সেম স্টাইলে আমরা এফ এর স্থানাঙ্কটাও বের করে ফেলবো। এফ এর স্থানাঙ্কটাও সেম ভাবে বের হবে, 2 যোগ 1, 2 যোগ 1, উপরে
2 যোগ 1। এখন খেয়াল করো, তোমার কথা হচ্ছে 2 এর সাথে 13 0 গুণ হবে, আর 1 এর সাথে গুণ হবে 4 - 3। তাহলে কত আসে? 13 দুগুণা 26 যোগ 4 30 ভাগ এটা 10, তাহলে আসবে আলটিমেটলি -3 ভাগ এটা, তাহলে -1। তাহলে দেখো আমার কিন্তু অটোমেটিক DEF ও চলে আসলো, DEF ও চলে আসলো, বুঝছো? এমনি করে আমরা DEF নির্ণয় করব 2:1 2:1 করে করে। বোর্ডে আসছে অঙ্ক, দেখো কত বড় অঙ্ক। DEF আছে, আবার ABC তো দেওয়াই আছে। এখন তুমি ABC এরও ক্ষেত্রফল বের করবা, DEF এরও ক্ষেত্রফল বের করবা, দেন ভাগ করে দেখবা যে এটা কি 3 আসে কিনা। কি একটা অবস্থা দেখো। আচ্ছা লিখি, দাঁড়াও, যেগুলো যেগুলো লিখলাম, কই ডি কত? 3 6। হ্যাঁ বলো ভাইয়া, বলো 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 আরেকবার কাইন্ডলি। ই নাম্বারের ক্ষেত্রে কোন জায়গা বোঝো নাই? হুম, আচ্ছা, ই হচ্ছে এখানে সি এ কে ই 2:1 এ অন্তর্বিভক্ত করে, ইয়েস অর নো? আচ্ছা, 2:1 যেহেতু, তাহলে 2 1 2 1 2 1 2 1 যোগ গেল। দেন বিন্দু আর অনুপাত উল্টা সাইডের গুলা গুণ দিবা, দূরের দূরের গুলা। তাহলে 4 - 3 এর সাথের অনুপাতটা হচ্ছে 1, আর দূরেরটা কি 2 না? তাহলে এই 2 এর সাথে দিবা 4 - 3 গুণ, এই যে 2 এর সাথে 4 আর -3 গুণ। আবার এই 1 এর সাথে এই বিন্দু গুণ দিবা উল্টা সাইডের, তাহলে 1 এর সাথে কত দিবা? -2,9, এই যে -2 আর এই যে 9, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। আর এখানে হলো f 10 - 1, তিনটা বিন্দু গেল, এরা গেল। এখন আমরা যেটা করব, এবার বের করব হচ্ছে ক্ষেত্রফল। আমি লেখার জন্য সময় দিব একটু পরে, আমি একদম ভালো মতন টাইম দিব, যারা যারা লিখতে পারো নাই লিখে ফেলতে পারবা। এখন খেয়াল করো যে আমার এবিসি এর ক্ষেত্রফল যদি বের করতে হয়, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হয় হলো হাফ দিয়ে ভুজ ভুজ কোটি কোটি। তাহলে আমার 4 - 13 0 - 9 মাইনাস, এরপরে কোটি কোটি ভুজ ভুজ -3, 0 -0 13 + 2, এই অবস্থা। এটাও -9, এটাও -9, তাহলে কত হয়? 81 চলে আসে। দেন 15 গুণ 3 35 45, দেখি কত আসে, দাঁড়াও। 81 + 45 ভাগ 2 63 আসে। এখন যাব হচ্ছে DEF এর কাছে। ডি হলো কত দেখো তো? 36। ই হচ্ছে কত? 21। এফ হলো 10 - 1। DEF = হাফ, এরপরে ভুজ ভুজ কোটি কোটি, তাহলে 3 - 2 1 + 1 -6 1 কোটি কোটি ভুজ ভুজ 2 10, এই তো গেল। এখন খেয়াল করে দেখো, এই হাফ নিলা 1 × 1, তাহলে 1 × 2, তাহলে 2 -8 + 8 হয়ে যাবে এটার কারণে, × 5, তাহলে 5 8 40, তাই তো? 8 আর 5 40 এখানে, হ্যাঁ 42 ভাগ 2, হ্যাঁ মিলেছে। আচ্ছা 42 ভাগ 2 হচ্ছে 21 আসে, 21 স্কয়ার ইউনিট। ওকে, তো 21 স্কয়ার ইউনিট যদি আসে, তখন তোমার কাজ যেটা হবে একদম সহজ নিয়মে, যে সুতরাং ত্রিভুজ এবিসি ভাগ ত্রিভুজ ডিইএফ = উপরেরটা 63 ভাগ নিচেরটা 21 = 3 আসে। সুতরাং প্রমাণিত। সুন্দর না অঙ্কটা? বলো, অঙ্কটা আমার পছন্দের অঙ্ক, কারণ এখানে অনেকগুলো কাজ করা হয়। ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শেখানো হয়, অন্তর্বিভক্তির কাজ আছে, তারপরে হচ্ছে ভাগ করে করে যে আনতে হয় এটা চিন্তা আছে, তারপরে এই যে অনুপাতের সাথে যে মিলটা কেমনে, বা এইটা কেন অনুপাত,
সেটার কাজ আছে, অনেকগুলো কাজ। সৃজনশীলের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এবং মানে খুব ভালো একটা ব্যাপার, বুঝছো? আমাকে যদি প্রশ্ন করতে দিত কোনো ভালো একটা কলেজে, আমি এইটা দিতাম পরীক্ষায়। ওকে, ঠিক আছে। এখন আমি প্রত্যেকটা স্লাইডের জন্য 40 সেকেন্ড করে টাইম দিব। প্রত্যেকটা স্লাইডের জন্য আমি 40 সেকেন্ড করে বা 30 সেকেন্ড দিই, 30 সেকেন্ড করে টাইম দিব। এটা আগে শেষ করে তুলে এটা। ওকে, তাহলে দেখো আমরা এই যে টাইপ 4 পড়লাম, টাইপ 4 এর মধ্যে আমরা যেটা শিখলাম যে যদি ক্ষেত্রফল বের করতে হয় কিন্তু শীর্ষবিন্দু দেওয়া না থাকে, যদি বাহুগুলোর মাঝামাঝি কোনো জায়গা থেকে বিন্দু নিয়ে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমি কিভাবে ক্ষেত্রফলগুলো বের করব? একটা টাইপ দেখলাম আমরা মধ্যবিন্দু দেওয়া থাকলে কি করতে হবে, একদম এক্সাক্ট মধ্যবিন্দু দেওয়া থাকলে কি করতে হবে। আবার আরেকটা টাইপ দেখলাম আমরা হচ্ছে যে যদি তোমাকে এরকম করে অনুপাত দিয়ে দিয়ে বিন্দু দেয়, যে 2:1 এর বিন্দুগুলো, সেইগুলোর ক্ষেত্রে কি করতে হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা টাইপে যাব, কিন্তু সেই টাইপে যাওয়ার আগে আরেকটা নতুন জিনিস শেখাবো তোমাদেরকে। সেটা হচ্ছে এই অংশ। ধরো এটা কেস 1 কেস 2 দিয়ে রাখি, জাস্ট সাপোজ। এই অঙ্কটা, এই টাইপের ম্যাথ তোমরা অসীম সাহা স্যারের বইয়ে পাবা, যেটা আমি এখন দেখাবো। ওকে, এটা একটা ত্রিভুজ, স্বাভাবিকভাবেই এটা একটা ত্রিভুজ। ওকে, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, গুড। নাম ধরে দিলাম ABC। এটার যদি মধ্যবিন্দুগুলো আমরা নেই, সেই মধ্যবিন্দুগুলো একটু মোটামুটি আমি চেষ্টা করি অ্যাকুরেট ভাবেই নেওয়ার। ধরো DEF এটা, তো সঙ্গত কারণেই দেখা যাবে যে এদের দ্বারাও আরেকটা ছোট্ট ত্রিভুজ তৈরি হবে। ওকে, এখন মজার ব্যাপার যেটা, যে তুমি যদি আবার ওদের মধ্যবিন্দুও নাও, দেখো ধরো এটাও নিলা, এটাও নিলা, এটাও নিলা, নামার পরে তোমার যদি শখ হয়, ভাই আমার দীর্ঘদিনের শখ, ছোটবেলা থেকে জন্মবেলা থেকে ভাই এটা শখ যে আমি ভাই এই মধ্যবিন্দুর মধ্যবিন্দু যোগ করব, তো আবার তুমি ওদেরকে যোগ দিলা। ওকে, তুমি যদি আবার ওদেরকেও যোগ দাও, তোর ABCDEF তো গেল, দে এটা হচ্ছে গিয়ে MNO। ওকে, যদি এরকম করে তোমাকে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তোমার ত্রিভুজ MNO তে যেই ক্ষেত্রফল আসবে, সেইটাকে গুণ করে তুমি যদি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে 16 দিয়ে গুণ করা লাগবে। 16 দিয়ে গুণ করা লাগবে। মধ্যবিন্দুর ক্ষেত্রফল যদি বের করো 4 দিয়ে গুণ করলেই হয়ে যায়, কিন্তু মধ্যবিন্দুর পরে যদি আবারও মধ্যবিন্দু আনো, তখন যদি তুমি গুণ করতে চাও, তখন তোমার 16 দিয়ে গুণ করা লাগবে। তখন তোমার 16 দিয়ে গুণ করতে হবে, 16 দিয়ে গুণ করতে হবে। ওকে, 16 দিয়ে গুণ করতে হবে। এখন তোমাদের কাছে আমার ব্রেইন টিজার প্রশ্ন, এটা আমার বানানো প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি যদি এদের মধ্যে আরো এক দফা মধ্যবিন্দু নেই, লাইক নাম দিলাম XYZ, তখন যে ছোট্ট ত্রিভুজটা হবে, আমার জিজ্ঞাসাটা হচ্ছে, মাই কোয়েশ্চেন ইজ, ত্রিভুজ ABC ভাগ ত্রিভুজ XYZ এটা কত আসবে? এটা কি চিন্তা করে বললাম? স্কয়ার হয়েছে, আরে পাওয়ার বাড়ে। তুমি যতবার মধ্যবিন্দু দিবে অতবার পাওয়ার বাড়বে। তাহলে প্রথমবার তুমি মধ্যবিন্দুতে গেলে 4 এর পাওয়ার ছিল 1, এখানে হয়ে গেল 4 এর পাওয়ার 2। 3 নাম্বার বার গেলে 4 এর পাওয়ার হবে 3, তাহলে 4 কিউব দ্যাট ইজ 64 হবে। বুঝছো? এখন এটা তো গেলাম আমি ক্যালকুলেটিভ অ্যাপ্রোচে গেলাম যে পাওয়ার বাড়ছে। এখন আসি হচ্ছে গিয়ে তোমার ভিজুয়ালাইজেশন পাওয়ারে বা ভিজুয়ালাইজেশন অ্যাপ্রোচে, যে দেখে দেখে আমি বুঝবো। খেয়াল করো, আমার XYZ ত্রিভুজ যা আছে, এটাকে 4 গুণ করলে MNO হয়, ঠিক? তারপরে MNO কে 4 গুণ করলে DEF হয়, ঠিক? আবার DEF কে 4 গুণ করলে ABC হয়, ঠিক? তাহলে এই যে XYZ কে 4 গুণ, MNO কে 4 গুণ, DEF কে 4 গুণ, তাহলে কয়বার 4 গুণ হইলো? 3 বার। এই কারণে 4 কিউব। বুঝছো?
আবার দেখে দেখেও বলা যায় যে এটার মানে হচ্ছে 4টা XYZ, এটার মানে এইরকম টোটাল আছে 4টা এখানে, তাহলে 4 গুণ 4। এইরকম এই জিনিস আছে আবার 4টা ইন টোটাল, তাহলে আরো একটা 4 গুণ, ওই কারণেও বলতে পারো। বুঝছো, অনেকভাবেই চিন্তা করা যায়। তাহলে যতবার তুমি মধ্যবিন্দু আনবা তার চেয়ে এক সংখ্যক কম পাওয়ারের 4 হবে। একবার মধ্যবিন্দু, আচ্ছা না, অত সংখ্যক মানে অত পাওয়ারের 4 হবে। প্রথমবার মধ্যবিন্দু আনলে 4 এর পাওয়ার 1, দ্বিতীয়বার দুইবার মধ্যবিন্দু আনলে 4 এর পাওয়ার 2, 3 নাম্বার বার মধ্যবিন্দু আনলে 4 এর পাওয়ার 3 হবে। বুঝছো, তখন হবে 4 এর পাওয়ার 3। এই হলো কাহিনী, এই হলো কাহিনী। ওকে, এখানে এটার মানে কি 4 2, এটা 4 3। যতবার মধ্যবিন্দু আনবা ততবার 4 এর পাওয়ার বাড়তে থাকবে, বিকজ প্রত্যেকটা মধ্যবিন্দু পুরো ত্রিভুজটাকে 4 ভাগে ভাগ করে। এভাবেও চিন্তা করতে পারো, প্রত্যেকবার মধ্যবিন্দুর অ্যাপ্রোচ করলে ত্রিভুজটা 4 টুকরা হয়ে যায়। তাহলে 3বার মধ্যবিন্দু দিলে 3বার 4 টুকরা হচ্ছে, সেক্ষেত্রে 4 গুণ 4 গুণ 4 হবে, মানে 64 টুকরা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এই জিনিস গেল। এখন আমরা টাইপ 5-এ যাব। এখানে আর মধ্যবিন্দু ছোটাছুটি ওগুলা নাই, এখন সিম্পল লজিকের অঙ্ক। সেটা হচ্ছে যদি শীর্ষবিন্দু না দেয় আমাকে, হ্যাঁ সরি, যদি শীর্ষবিন্দু দেয় কিন্তু ত্রিভুজ না, অন্য কোনো বহুভুজ লাইক চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, এনিথিং, সেই ক্ষেত্রে আমি কি কাহিনী করব? লিখো টাইপ 5, ত্রিভুজ ব্যতীত অন্য কোনো বহুভুজের ক্ষেত্রফল ত্রিভুজ না দিয়ে অন্য কাউকে দিলে আমি কেমনে কাজটা করব? ত্রিভুজ ব্যতীত অন্য কোনো বহুভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ব্যতীত অন্য কোনো বহুভুজের ক্ষেত্রফল 80। এইসব ক্ষেত্রে তুমি যেটা করবা, ছোটবেলায় যে একটা সিস্টেম শিখেছিলা x1 y1 x2 y2 x3 y3, ওই অ্যাপ্রোচে যাবা। ওই অ্যাপ্রোচে যে কোনো বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তাহলে প্রথম ব্যাপার হচ্ছে তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বা চতুর্ভুজের ক্ষেত্রফল চাচ্ছ, তাইলে তোমার এখানে ক্ষেত্রফলটা আসবে, আগে হাফ লিখে নিবা, দেন 2 5, এই যে 2 5, 4 1 4 1, মাইনাস 4 2 দিলা, 1 1 দিলা, দেন আবারও 2 5 রিপিট, 2 5। এই হচ্ছে অবস্থা। দেন তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে হাফ দেওয়ার পরে আগে এমনি এমনি নিচে সবসময় মাথায় রাখবা যে আচ্ছা আগে ঝুঁকতে হবে, পরে তুমি মাথা উঁচা করতে পারবা। আগে যদি কারোর সামনে মাথা উঁচা বুক ফুলায় অনেক অ্যারোগেন্স দেখায় আসো, কাজ আগাবে না। আগে তুমি নিজে ছোট হয়ে কাউকে কোনো রিকোয়েস্ট করতে পারো, তখন সেই তোমাকে বলবে আরে না না উঠো আমি ব্যবস্থা করছি, এরকম ব্যাপারটা। বুঝছো তো? এটাই আগে নিচু পরে উঁচু। তাইলে এইভাবে আগে নিচে নামবা, লাইক 2 থেকে স্টার্ট, 2 × 1 4 × 2, এমনি এমনি আগে যা আসবে ওদেরকে যোগ করলে বিয়োগ, তারপর আবার উঁচা 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 এইভাবে করে যাবা। ঠিক আছে, এখন আসো তাহলে কত হয়, এইটা গুণ দাও। তাহলে আমার 2 × 1 মানে 2, 4 × 2 মানে 8, মাইনাস 4 × 1 তাহলে -4, 1 × 5 তাহলে 5। এই 4টা গুণফলের সমষ্টি যা হবে বিয়োগ করবা পরের উপরের দিকে, 20 -4 +2 +2। এখন আসো 10 যোগ 5 15 বিয়োগ 4 11 বিয়োগ 20 22 18। আমি একবার তারপরেও একটু দেখে নেই, 2 8 -4 5 20 -4 2 2 10 5 15 বিয়োগ 4 11। ঠিক আছে, 20 বিয়োগ 4 16 যোগ 2 যোগ ওয়েট, আচ্ছা এখানে 20 হবে, হ্যাঁ ভুলটা এখানে ছিল, ঠিক 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 ঠিক। তাহলে এখানে আসে -9 আর এখানে হাফ। এখন কথা হচ্ছে মডুলাসের কারণে প্লাস হয়ে যাবে, তাহলে 9/2 বর্গ একক হয়ে যাবে। সুন্দর না? তুলো, ভালো অঙ্ক, এটা সহজ অঙ্ক। আজকের ক্লাস অনেক বড় না, একদম ছোট ক্লাস, মানে ধরো সোয়া ঘন্টা 1 ঘন্টার মধ্যে ছোট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমাদের লেকচার 10 একটু বড় হবে, ওটা হয়তো বা 1.5 ঘন্টা ক্রস করবে, 1.25 ঘন্টা এরকম হতে পারে। হ্যাঁ, কারণ ওইখানে আমরা ইনশাল্লাহ 3D শেষ করার ট্রাই করবো আর কি। ওকে, কারণ নেক্সট সপ্তাহ থেকে মেইন সরলরেখা ধরতে হবে। মেইন সরলরেখা হচ্ছে 3.5 থেকে মেইন সরলরেখা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন হেডলাইন দাও, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর ক্রম, শীর্ষবিন্দুগুলোর ক্রম থেকে
কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট আমি একটু বলে দেই। এই হেডলাইনটা দাও। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা বোর্ডে সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা সিকে রুয়েটে এমসিকিউতে দিতে পারে। ওকে, এখন আজকে যেই নিয়মগুলো শেখাবো এগুলো আসলেই ডিপ, বাংলাদেশে খুব কম জায়গাতেই এটা পড়ানো হয়, বা হয় কিনা জানি না, কিন্তু বইয়ের মধ্যে আছে ছোট করে দেওয়া, কিন্তু আমি এটাকে একদম বড় ফোকাস করে তোমাকে পড়াই দিব একদম ডিপ করে। ওকে, আচ্ছা, এখন ক্রম নিয়ে অনেকগুলো কাহিনী আছে, অনেকগুলো আমি শেখাই দেবো একটা একটা করে। প্রথম ব্যাপার সহজ যেটা চিন্তা, যে ক্রম মানে কি? ক্রম মানে হচ্ছে সিরিয়াল, ক্রম মানে হচ্ছে সিরিয়াল, তাই না? এখন ক্রম, তুমি যদি 3 বিন্দুর ক্রম জানতে চাও, এটার মানেটা কি? মানে হচ্ছে 3টা বিন্দু কি সিরিয়ালে আছে কিনা, এটুকুই, ঠিক? আচ্ছা, এখন সিরিয়াল বলতে যেটা বোঝায়, যে 3টা বিন্দু আমি যদি পর 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 হেঁটে হেঁটে যাই, দূর থেকে দেখলে কি এরকম মনে হবে যে ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরছে? ভাই বুঝি নাই কি বললেন, কথাই তো সাজলো না ভাই। আচ্ছা বলি, মনে করো 3টা বিন্দু দেওয়া আছে, একটা এইটা এ বিন্দু, একটা এইটা বি বিন্দু, একটা এইটা সি বিন্দু। আমি মনে করো প্রথমত এ বিন্দুতে আছি, একটু পরে ঘুরে ফিরে আমি বি বিন্দুতে গেলাম, ঘুরে ফিরে সি বিন্দুতে গেলাম, আবার ঘুরে ফিরে আমি এ বিন্দুতে আসলাম। তাহলে এই যে এ থেকে বি, একটু মিউট হয়ে যাও আসিফ না রেদওয়ান, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, এই যে আমি গেলাম, রোটেশনটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়েছে। কোনো কোনো সময় এমনও তো হইতে পারে যে আমি প্রথমে ছিলাম সি বিন্দুতে, সি এর পরে আমি এ তে যাই নাই, সি এর পরে গিয়েছি বি তে, বি এর পরে এ তে, এ এর পরে আবারও সি তে, এটাও তো হইতে পারতো। তখন কি দূরের থেকে দেখলে কি মনে হবে? ও মনে হয় ঘড়ির কাঁটার মতন করে ঘুরলো, যা আগে রাত 8টা, দুপুর 12, রাত 12টা, রাত 4টা, এমনি এরকম লাগলো না জিনিসটা? তাহলে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে নাকি বিপরীত দিকে, এইটা বোঝাই হচ্ছে ক্রম, যে সিরিয়ালটা কিরকম ভাবে। তো যদি ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো, আমি যদি তোমাকে বলি যে আচ্ছা সি থেকে বিতে গেল, বি থেকে এতে গেল, আমি কিন্তু তোমাকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইলাম, ছবির মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইলাম যে বি থেকে এতে, এ থেকে সিতে, তুমি আঙ্গুল দিয়ে দিয়ে দেখলাও আচ্ছা এরকম আঙ্গুল মনে হলো হ্যাঁ ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তো বুঝে ফেললাও আচ্ছা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এখন আমি যদি বলি যে আচ্ছা শোনো, তোমাকে আমি বিন্দু দিব 3টা, 3 বিন্দু আমি সিরিয়ালটা বলে দেবো যে এই সিরিয়াল, তুমি বলবা ঘড়ির কাঁটার বিপরীতে নাকি ঘড়ির কাঁটার দিকে, কিন্তু তুমি গ্রাফে বসাইতে পারবা না, খালি সংখ্যা দেখে আমাকে বলে দিতে হবে। বুঝছো কথাটা? আমি গ্রাফে বসালে তো আমি বুঝতেই পারি যে আগে এ পরে যদি বি হয় তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে, যদি আগে এর পরে যদি সি যায় তাহলে ঘড়ির কাঁটার দিকে, এটা তো বুঝাই যাচ্ছে, গ্রাফ দেখে তো বুঝাই যায়। কিন্তু আমি যদি বলি যে গ্রাফ দেখা যাবে না, গ্রাফ ঢাকা রাখবো, তুমি খালি বিন্দুর স্থানাঙ্ক দেখে বলে দিবা ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে, তাইলে তুমি এটা কেমনে বুঝবা? সেই ক্ষেত্রে টেকনিকটা হচ্ছে, তোমাকে যেই সিরিয়ালে বিন্দু 3টা দিবে, তুমি ওই সিরিয়ালেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে নিয়ম, এই নিয়মে লিখবা। লিখবাটা কি? হাফ টাফ লিখবা না, লিখবা খালি এই ভিতরের অংশটা, ভিতরের অংশটা লিখবা। এই ভিতরের অংশটাকে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করে, ডেল্টা। এই ডেল্টার মান যদি পজিটিভ হয়, তাহলে তুমি শিওর থাকো যে এই 3টা বিন্দু এবিসি এরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে বা ধনাত্মক দিকে আছে। ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে ধনাত্মক দিক, ওই যে ত্রিকোণমিতিক কোণ যেরকম ঘড়ির কাঁটার বিপরীতে গেলে ধনাত্মক কোণ, ওই সেটআপে যদি তোমার এই 3 বিন্দু দিয়ে তুমি এরকম একটা নির্ণায়কের মান নির্ণয় করো, সেই মানটাকে বলা হবে ডেল্টা এবিসি, এবং সেই ডেল্টা এবিসি এর মান যদি পজিটিভ আসে, বুঝতে হবে এরা ঘড়ির কাঁটার বিপরীতে আছে বা ধনাত্মকে আছে। নেগেটিভে আসলে বুঝতে হবে উল্টা, ঘড়ির কাঁটার দিকে আছে। কিন্তু কাহিনী হচ্ছে যদি 0 হয়ে যায়, ভাই পজিটিভ না নেগেটিভ না, তাহলে কি ঘুরে না? না ঘুরে না। তার মানে হচ্ছে একই লাইনে আছে, তাহলে ঘুরবে কোত্থেকে? মনে করো তোমার বাসা এখানে, আমার বাসা এখানে, তোমার বন্ধুর বাসা এখানে, তুমি রেগুলার তোমার বন্ধুর বাসায় দেখা করতে যাওয়ার সময় আমার বাসার উপর দিয়ে যাও, তাহলে এমনি যে যাচ্ছ, কোথাও কি মোড় নিতে হইলো? মোড় না নিলে তুমি ঘূর্ণন চিন্তা করবা কেমনে? সেই ক্ষেত্রে যদি এরকম ডেল্টা এর মান, নির্ণায়কের মান যদি 0 হয়, তাহলে বুঝতে হবে সরল রেখায় আছে, কোথাও ঘুরেই না। বুঝছো কাহিনীটা? এইটা দিয়ে এমসিকিউ আসতে পারে, এইটা দিয়ে রিটেনের অঙ্ক হয়। ওকে, এটা দিয়ে রিটেনের অঙ্ক হয়, এটা ভালো করে বুঝো আগে জিনিসটা, এরপরে লিখো। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আনমিউট করে জিজ্ঞেস করতে পারো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আনমিউট করে জিজ্ঞেস করতে পারো। কেতাব স্যারের বইয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ হিসাবে এই টাইপের থেকে অঙ্ক পাবা।
এখন আসো এইবার তুলো হচ্ছে এই কোয়েশ্চেনটা, বললো যে টি এর মান কত হইলে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই তিনটা বিন্দু ধনাত্মক ক্রমে অবস্থান করবে, মানে তিনটা বিন্দু দিয়ে তৈরি যে ডেল্টা থাকবে সেইটার মান পজিটিভ আসবে। কিভাবে? এখন দেখো কাজ খুব সহজ। তুমি নর্মালি এরকম করে গুনগুন গুনগুন করে যাইতে পারো, অথবা ত্রিভুজের ভিতরের অংশটা যেহেতু এটা ছিল সেই ক্ষেত্রে ওই যে ভুজভুজ কোটি কোটি নিয়মেও যেতে পারো, একই তো। মানে মেইন কথা আমার তো ডেল্টার মান পজিটিভ আনতে হবে, ধনাত্মক ক্রম যেহেতু। ডেল্টার জিনিসটা কি? ডেল্টা হচ্ছে কি এই যে ত্রিভুজের ভিতরে যেটা, তুমি ভুজভুজ কোটি মেথডে করলেও এটা পারবা, অন্য মেথডে করলেও একই জিনিস পাবা, তাই তো? এখন তাহলে আসো আগে আমার ডেল্টা এবিসি নির্ণয় করতে হবে, ঠিক? পরে আমি দেখবো যে ধনাত্মক নাকি ঋণাত্মক। আচ্ছা আসো এখন তাইলে আমার তিনটা বিন্দু এটা, ধরে নাও যে একটা আমি দিলাম যে এ, একটা দিলাম হচ্ছে বি, একটা মনে মনে চিন্তা করলাম সি। এখন আমি তাহলে যদি বলি যে আচ্ছা আমার তাহলে ডেল এ বি সি এর মান কত হয়, তাহলে ভুজ, দাঁড়াও এক সেকেন্ড, ভুজ ভুজ কোটি কোটি বড় বড় এগুলা, হ্যাঁ কত হবে? এটার থেকে এটা বিয়োগ যাবে, তাহলে দেখো 2t + 1 থেকে 2 - t যদি বিয়োগ যায়, বুঝো আমি কিন্তু এখানে মডুলাস দিতে পারবো না, মডুলাস কিন্তু দিতে পারবো না, মডুলাসের ভিতরের অংশটা হচ্ছে ডেল্টা, তাহলে এখানে মডুলাস দেওয়া যাবে না, এখানে জাস্ট মেইন জিনিসটা লিখবা। তাহলে এইটার থেকে এটা বিয়োগ গেলে 2t + 1 থেকে যদি 2 বাদ যায়, আর এটা তাহলে এখানে দেখো 2t + t তাহলে 3t হবে। একটু দেখাই দিই, পুরোটা দেখাই দিই, অনেকের তো বুঝতে কষ্ট হবে, যেন একটু দেখাই দিতে হবে। আচ্ছা এটা একটা গেল, ভুজ ভুজ নাকি জায়গা অনেক লাগবে, থাক গিয়া। এটা বিয়োগ এটা তাহলে 3t, এটা বিয়োগ এটা তাহলে হচ্ছে -1। ওকে, ভুজ ভুজ গেল, কোটি কোটি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 2 - 5 এর সাথে কত হয়? 12t, ভুজ ভুজ কোটি কোটি গেল, এই ব্যাপারটুকু গেল। ওয়েট আ মিনিট, ওকে এখন আবার ভুজভুজ কোটি কোটি গেল, দেন কোটি কোটি ভুজভুজ। আচ্ছা বিয়োগ t + 2 থেকে এটা বিয়োগ যাবে, 2 থেকে 2 গেলে তো 2 বাদ, আর এখানে 60 আসবে, 60 × 2 - t থেকে এটা বাদ যাবে, তাহলে 2 - 60 হবে, এটার থেকে এটা বাদ গেলে 2 - 60। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার ডেল এবিসি, ঠিক? এখন আমি এটার মান নির্ণয় করব যে ফাইনালি কত আসে গুণটুন করার পরে, দেন আমার দেখতে হবে যে আচ্ছা সেটা পজিটিভ হওয়ার জন্য টি এর মান কত হওয়া লাগবে। ওকে, তাহলে এখন আসো গুণটুন করি। এখানে আমি যদি নর্মাল নিয়মেই গুণ করতে যাই, যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখান থেকে যদি আমি -2 একটা কমন নিয়ে ফেলি, তাহলে 3t - 1 হবে, মিলে যাবে গে, তাহলে লিখি 2, 3t - 1 ইন্টু, যদি 2 কমন নেই 1 - 60 ইন্টু, যদি আমি -2 কমন নেই একটা, তাহলে 3t - 1 হবে। ওকে, তো 3t - 1 গুলো কমন নিয়ে ফেলতে পারি আমি, 3t - 1 সেক্ষেত্রে, বা 2 × 3t - 1 কমন নিতে পারি, 2 × 3t - 1 নিলাম কমন, দেন এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 1 - 60, দেন এই মাইনাসটা এর সাথে মিলে প্লাস আরেকটা 60 আসবে, গেল। এখন খেয়াল করো যে এখানে 2 × 3t - 1, 60 কাটাকাটি ইন্টু 1, আলটিমেটলি এটা থাকে, ডেল এবিসি হচ্ছে এটা। এখন এটা আমি ডেল এবিসি এর মান পেয়ে গেলাম, কিন্তু ওরা কি বলেছে? ওরা বলেছে যে আমার বিন্দুগুলো ধনাত্মক ক্রমে থাকা লাগবে, দ্যাট মিন্স এই ডেল এবিসি এর মান নিড টু বি পজিটিভ। সো তুমি বলবা যে বিন্দুগুলো ধনাত্মক ক্রমে থাকবে যদি বিন্দুগুলো ধনাত্মক ক্রমে থাকবে যদি ডেল এ বি সি এর মান পজিটিভ হয়, সেই ক্ষেত্রে আমার 2 × 3t - 1 পজিটিভ হওয়াইতে হবে, ঠিক? 2 × 3t - 1 পজিটিভ হওয়াইতে হবে। পরের অংশটা এসে লিখে ফেলি। এখন কথা হচ্ছে তাহলে 3t - 1 শূন্যর চেয়ে বড় হইতে হবে, বা 3t হইতে হবে 1-এর চেয়ে বড়,
বা টি হইতে হবে 1/3 এর চাইতে বড়। সো এইটা হচ্ছে আমাদের উত্তর, যে টি এর মান যদি 1/3 এর চাইতে বড় হয় তাহলে এর উপরে তুমি যে কোনো টি বসাও, এখানেও এসব জায়গাতে সবগুলো টি এর জন্য যেই 3টা বিন্দু আসবে ওই 3 বিন্দু অলওয়েজ ধনাত্মক ক্রমে থাকবে। কিন্তু যদি তুমি টি এর মানগুলা 1/3 এর চাইতে কম দাও, লাইক 0 দাও, লাইক নেগেটিভ সংখ্যা দাও, লাইক 1/2 দাও, 1/3 নাও, 1/4 দাও, এনিথিং দাও, সেই ক্ষেত্রে তোমার এগুলো আর ধনাত্মক ক্রমে থাকবে না। বুঝছো ব্যাপারটা? তাহলে এবার একটু লিখে ফেলো, এবার একটু লিখে ফেলো, এবার একটু লিখে ফেলো, এই আর কি। দুইজন মিলে, দুইজন মিলে। বুঝছো? কি কি বার ওইটা এখন হচ্ছে শুক্র শনিবার রিফাত ভাই নেন, আর আমি সোম বুধবার সরল লেখা নিচ্ছি। সরল লেখা শেষ হয়ে গেলে ওইখানে আমার অন্তরীকরণ দিয়ে শুরু হবে, তখন আর ফ্রি ক্লাস থাকবে না। রিফাত ভাইয়ের ফ্রি ক্লাস শেষ, এজন্য উনি পেইডে ক্লাস শুরু করে দিয়েছেন। আমার ফ্রি ক্লাস হইতে আরো 1 মাস লাগবে শেষ হইতে মিনিমাম। তো সেক্ষেত্রে আমি এরপরে অন্তরীকরণ করব। অন্তরীকরণের আগে ত্রিকোণমিতি লাগে। বুঝি নাই, বুঝি নাই। মিলে 2000 টাকা, এবং আগের ব্যাচের সব ক্লাস পেয়ে যাবা। আগের ব্যাচে ধরো 25 ব্যাচকে বা 24 ব্যাচকে যেগুলো দেওয়া হয়েছে, ও ক্লাস নেওয়া হয়েছে পেইড ব্যাচের ক্লাস, ওগুলো ওইখানে ফ্রিতেই পাবা। তোমার যদি মনে হয় যে ভাই আপনারা মনে হয় পড়াইতে পড়াইতে 8 মাস লাগাই ফেলবেন, আমি ভাই 3 মাসে শেষ করতে চাই, সেক্ষেত্রে আগের ব্যাচের ক্লাস দেখে শেষ করে ফেলতে পারবা। আচ্ছা, হেডলাইন দাও, হেডলাইন দাও। বিভক্তিকরণ রেখা ভার্সেস রেখা, দ্রুত হেডলাইনটা দাও। বিভক্তিকরণ রেখা ভার্সেস রেখা, রেখা ভার্সেস রেখা। দিয়েছো, দিয়েছো? লেখা শেষ? সবাই মিউট হয়ে যাও, এখন তো ক্লাস চলবে। মিউট হয়ে যাও, আমাদের কথা শেষ। আঞ্জুম যে হ্যাঁ মনোযোগ দাও, খুব গুরুত্বপূর্ণ। এইটাই সবচেয়ে আসল টপিক। ওই যে শুরুর থেকে বলছি যে অনেক গভীরে যাব, অনেক ভিতরকার জিনিস পড়বো, এইটাই মনোযোগ দিয়ে শোনো। ব্যাপারটা হচ্ছে তুমি বিভক্তিকরণ পড়ে আসছো, অন্তর্বিভক্তি বহির্বিভক্তি পড়ে আসছো তো নাকি? কি টাইপের পড়েছো পড়া? যে এ বিন্দু বি বিন্দু, এ বি, এই দুইটা দিয়ে আমি একটা সরল রেখা তৈরি করলাম। আচ্ছা, এদের মাঝখানে যদি আমি একটা সি বিন্দু নিয়ে আসি, যা মনে করো এ বি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে আমি এই কথাটাকে বলবো কেমনে? আমি বলবো যে সি বিন্দুটি এ বি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটাই তো বলবো নাকি? এই কথাটা হচ্ছে আমি বলবো, ঠিক? এখন যদি এখানে একটা আমি তেলেশমাতি কাণ্ড ঘটাই দিই, কি টাইপের কাণ্ড? যে এই যে আমার এই জিনিসটা আছে, এটা এরকমই থাকবে, কিন্তু এই সি বিন্দু হাওয়া এই মানে এগুলো নাই, তাহলে এর বদলে কে আসবে? এর বদলে যদি, এর বদলে যদি আমি একটা রেখা নিয়ে আসি, এই যে এই রেখার নাম মনে করো আমি দিলাম সিডি, এই রেখার নাম ধরো আমি দিলাম সিডি, তাহলে এখন এই ওভারঅল কথাটাও কি একটু ঘুরে যাবে না? কথাটা কিরকম ভাবে ঘুরবে? এই কথাটা ঘুরবে হচ্ছে যে সি আগেরটা ছিল সি বিন্দু এ বিকে 2:1 অন্তর্বিভক্ত করে, এখন কথাটা কিরকম আসবে? এখন আসবে হচ্ছে যে সিডি রেখাটি এ বি রেখাকে 2:1 অন্তর্বিভক্ত করে। এইখানে দেখো, এই জায়গায় ঘাপলাটা কোন জায়গায় লাগবে ভালো করে বুঝো। এইখানে এক রেখা আরেক রেখাকে অন্তর্বিভক্ত করছে, এই রেখা এই রেখাকে অন্তর্বিভক্ত করছে। যে অন্তর্বিভক্ত করছে সে হচ্ছে ছুরি, আর যাকে অন্তর্বিভক্ত করছে সে হচ্ছে তরমুজের মতন, মানে কেটে গেল। যে কাটলো, যে কেটে গেল আর কি, মানে যে কেটে গেল, বিভক্তিকরণের যে ভ্যালুগুলা 2:1 এগুলো তার জন্য প্রযোজ্য, ওর জন্য না কিন্তু, কারণ ও তো ছুরি, ওর হিসাব না যে কোন জায়গায় কাটছে, কোন জায়গায় দিয়ে কাটছে এটা ইম্পর্টেন্ট না, কোথায় লাগলো এ বি এর কোথায় লাগলো 2:1 বিন্দুতে লাগলো, ব্যাপারটা এরকম। তাইলে যেই তুমি এখানে ওয়ার্ড টু ওয়ার্ড খেলা দেখবা, যে যেই রেখার সাথে টি আছে সেই হচ্ছে গিয়ে ছুরি, আর যেই রেখার সাথে কে আছে সে হচ্ছে তরমুজ। এমনি চিন্তা করবা।
তাহলে অনুপাত অলওয়েজ তরমুজের আসবে, অনুপাত অলওয়েজ তরমুজের আসবে। এখান দিয়ে প্রচুর ক্যাচাল হয় এই জায়গাটাতে। টিচাররা কোশ্চেন এমন পেঁচানি পেঁচায় পরে বোঝা যায় না যে ছুরি কোনটা তরমুজ কোনটা। ওকে, সবসময় মাথায় রাখবা এক রেখা আর এক রেখাকে করবে, তাহলে যেই রেখাটা আরেকটা রেখাকে বিভক্ত করবে, টি যেখানে থাকবে সেটা হচ্ছে ছুরি, সেটার জন্য অনুপাত বলা হবে না। যেই রেখা কে কে থাকলে ওইটার অনুপাত থাকবে, বুঝছো কথাটা? কে যেখানে থাকবে ওটার অনুপাত থাকবে। আমি জানি আমার কথার ডেপথটা তোমরা এখনো ধরতে পারো না যে কেন এটা ইম্পর্টেন্ট, গুরুত্বটা বুঝো নাই, বাট তুলো আগে, এরপরে যে খেলাটা দেখাবো ওইটা বুঝতে পারবা। ওকে, আগে এটা তুলো। এখন একটা খুব ডিপ জিনিস দেখাবো, বিরাট বহুত বড় বড় অঙ্ক দেখবা 2 লাইনের মধ্যে হয়ে যাবে। এই টেকনিক দেখাবো এবং এটা কেতাব ছেলের বইয়ে আছে, মানে তুমি এটা দিয়ে অ্যান্সার করে আসতে পারবা। লিখা শেষ তো মনে হয় নাকি? হ্যাঁ বা না বলিও একটু কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন মনোযোগ দিয়ে শুনো কথাটা, যা যা বলবো মনোযোগ দিয়ে শুনবা। যা যা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবা। এখন মনে করো তোমাকে কোয়েশ্চেন দিল, কোয়েশ্চেন দিল হচ্ছে এরকম যে এটা এবি রেখা, এটা হচ্ছে এবি রেখা, এ বি, এটা হচ্ছে এবি রেখা, আর এটা মনে করো সিডি রেখা। এখন স্বাভাবিকভাবেই এইখানে এবি রেখাটা সিডি কে এই এই অনুপাতে বিভক্ত করছে, আবার সিডি রেখাটি এবি কে এই এই অনুপাতে বিভক্ত করছে, কথা সত্য ঠিক। এখন আমি যদি চিন্তা করি যে সিডি যে এবি কে কাটলো, কাটলো হচ্ছে M1 M2 অনুপাতে, যদি আমি এভাবে চিন্তা করি যে সিডি রেখাটি এবি রেখাকে M1 M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, যদি করে। এখন কথা হচ্ছে, জিজ্ঞাসাটা হচ্ছে এই M1 M2 এর মান কত আসবে। যদি এইটা কেউ তোমাকে বলে তাহলে তুমি আগে দেখবা ছুরিকে, ছুরি কোন জিনিসটা এটা দেখবা। এবি সিডির মধ্যে ছুরিকে মানে যে কাটছে, কে কাটছে এখানে? সিডি কাটছে, ঠিক। তাইলে তুমি যেটা করবা দুইটা ডেল আনবা, দুইটা ডেল, দুইটা ডেলই স্টার্ট হবে সিডি দিয়ে। খেয়াল করো যেহেতু ছুরি হচ্ছে সিডি, তাইলে দুইটা ডেল তুমি নিবা, দুইটাই স্টার্ট হবে সিডি দিয়ে। টেকনিকটা ভালো করে বুঝি, এটা আমার টেকনিক, আমার পার্সোনাল টেকনিক, সিগনেচার টেকনিক এটা। যে যে ছুরি তুমি তাকে নিবা, দুইটাই ডেল এটা। এরপরে M1 M2 যদি তোমার দরকার পড়ে, তোমার যদি M1 M2 দরকার পড়ে, তাহলে দেখবা M1 কার সাথে? এ এর সাথে। তাহলে M1 উপরে, বুঝো ভালো করে, যে তোমার যদি M1 M2 দরকার পড়ে, বুঝো তোমার যদি M1 M2 দরকার পড়ে, তার মানে কি M1 উপরে M2 নিচে না? তাহলে M1 কার সাথে? এ এর সাথে। তাহলে এই সিডির পরে এ লিখবা, আর M2 কার সাথে? বি এর সাথে। সিডির পরে এখানে নিচেরটায় বি লিখে ভাগ করবা, এবং সেটার মডুলাস হবে আমার M1 M2। কাহিনী বুঝছো? সেটার মডুলাস হবে আমার M1 M2। নাও লুক এট দিস, M1 M2 চেয়েছে, আমি দেখবো আগে কি ছুরি কে। ছুরি হচ্ছে সিডি, মানে M1 M2 যার সাথে না সে হচ্ছে ছুরি, মানে যে কাটলো। কোথায় কাটলো দেখার বিষয় না, যেখানে কাটলো ওটাতে M1 M2 চলে যাবে। বাট আচ্ছা ই করিও না, এগুলো অন করিও না প্লিজ কাইন্ডলি। হ্যাঁ, আরে আবার মনে হয় আমি কালো হয়ে গেলাম এখানে নাকি? দেখো তো আমাকে কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? একটু বলো তো আমাকে, যারা জুমে আছো একটু বলিও কাইন্ডলি। ওকে, এখন আসো যে আমার এখানে সিডি রেখাটা হচ্ছে ছুরি, M1 M2 ওর কাছে না, ওটা এবি এর উপরে। তাহলে যে ছুরি তার ডেলটা আগে লিখবা, লাইক ডেল সিডি আগে লিখবা। দেন তুমি দেখবা এখানে সিরিয়াল অনুপাতের সিরিয়াল কার কাছে? সিরিয়াল M1 M2। তাহলে M1 এর সাথে এ, M2 এর সাথে বি, তাহলে উপরে নিচে আগে এ পরে বি দিবা, বুঝছো? এরকম। এখন কাহিনী এরকম হইতে পারে যে এইটা এইখানে না থেকে এটা বাইরে আসলো, তাহলে তোমার বহির্বিভক্ত করবে, বাইরে দিয়ে করলে। এখন তুমি যদি এখানে এরকম করে দাও অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, এটা তো বুঝবা না। অনুপাত আসবে ঠিক আছে, বাট অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত
এটাও তো জানতে হবে। ওই জন্য টেকনিকটা হচ্ছে, যদি এই দুইটার ভাগফল, মানে কি, মানেটা হচ্ছে গিয়ে সিডি এ ত্রিভুজের ডেল আর সিডি বি ত্রিভুজের ডেল, যদি এই দুইটার ভাগফল পজিটিভ হয় তাহলে বহির্বিভক্তি, যদি নেগেটিভ হয় তাহলে অন্তর্বিভক্তি। এখন কথা হচ্ছে, কেউ যদি আমাকে বলতে পারো যে এই কথাটার কারণ কি, মানে কেন এটা পজিটিভ হলে বহির্বিভক্তি, কেন এটা নেগেটিভ হলে অন্তর্বিভক্তি, তাকেও গিফট দিব আমি। তোমাদেরকে আবারও 30 সেকেন্ড টাইম দেওয়া হইলো। বুদ্ধি আমি ছুটে আসবো তোমাদের ভিতর থেকে, বুদ্ধি বেরোবে, বুদ্ধি না এসে যাবে কই। ট্যালেন্টেড বলতে পৃথিবীতে কিছু নাই, সব ট্যালেন্ট তোমার ভিতরেই, জাস্ট মনোযোগ আর পরিশ্রমটা ইম্পর্টেন্ট। ওকে, সব ট্যালেন্ট তোমার থেকে আসবে। এখন বলো যে এটার কারণটা কি। আসো এখন কারণ শেখাবো তোমাদেরকে। এই কারণ জানতে পারলে তুমি লিটারালি জ্ঞানী। সিম্পল কথা, একদম সোজা বাংলা কথা। মানে তোমার ব্যাচে বাংলাদেশে যেই কয় লাখ স্টুডেন্ট আছে তাদের মধ্যে তুমি খুব ভালো একটা কাতারে আছো, যদি এই নলেজটা জানতে পারো আর কি। এই নলেজের হিসাবে তুমি ভালো জ্ঞানী থাকবা। এখন শুনো মনোযোগ দিয়ে, যা বলবো মনোযোগ দিয়ে শুনবা, খুব ভালো করে খেয়াল করিও কিন্তু। দাঁড়াও আরেকটা পেজই নেই আলাদা করে। খেয়াল করো, রেখা কিভাবে রেখাকে বহির্বিভক্ত অন্তর্বিভক্ত করে সেটা এখন শিখে ফেলতে পারবা। মনোযোগ দিয়ে কথাটাতে, এটা খুবই দামি একটা টপিক শিখাবো, বারবার করে বলছি। ক্লাসের শুরুতে বলেছিলাম যে আজকে একটা দামি জিনিস শেখানো হবে, এটা তোমাদের ম্যাক্সিমাম সিনিয়রদের মধ্যে গন্ডগোল আছে এইটা নিয়ে, সেটা এখন তোমাদেরকে শেখাই দেব। মনোযোগ দিয়ে দেখিও, খেয়াল করো, এই যে সিডি রেখাটা এ বি কে অন্তর্বিভক্ত করছে, এটুক তো বুঝো, ভিতরে যে বিভক্ত করছে। আর পি কিউ রেখাটা এম এন কে বিভক্ত করছে ঠিকই, কিন্তু অন্তর্বিভক্ত করতে পারছে না, বিভক্ত করছে বাইরে দিয়ে। তাহলে কিরকম বিভক্ত করলো? বহির্বিভক্ত করলো, বহির্বিভক্ত করলো, এই বিন্দুতে বহির্বিভক্ত করলো। এখন একটু মনোযোগ দিয়ে দেখো, তোমাকে যদি আমি বলি যে আমি চাচ্ছি ডেল সিডি এ আর ডেল সিডি বি, এটা মনে করো আমি চাচ্ছি। খেয়াল করো, সি ডি এ যদি আমি বলি, তোমার চোখের আন্দাজে কি মনে হয় যে সিডি এ কোন ক্রমে আছে, ধনাত্মক ক্রমে নাকি ঋণাত্মক ক্রমে বলো তো? সিডি এ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে কি নেগেটিভ ক্রমে না? নেগেটিভ, তার মানে কি ডেল সিডি এ হচ্ছে নেগেটিভ। তারপরে বলো সি ডি, এরপরে বি, সিডি বি নিয়ে তুমি যদি চিন্তা করো, ডেল সিডি বি, সিডি বি নিয়ে তুমি যদি চিন্তা করো, দেখো তো সিডি বি এটা কেমনে গেল ঘড়ির কাঁটার দিকে, মানে কি পজিটিভ নাকি নেগেটিভ, ধনাত্মক নাকি ঋণাত্মক দিকে? ধনাত্মক দিকে, তাহলে পজিটিভ। তাইলে এখন দেখো তুমি যদি এই দুটাকে ভাগ করো, তাহলে এটা কি প্লাসে মাইনাসে? মাইনাস একটা ভ্যালু আসবে না, সেই কারণে অন্তর্বিভক্ত থাকলে জিনিসটা নেগেটিভ ভ্যালু আসে। এখন এদিকে তাকাও, এখন তুমি যদি ধরো বহির্বিভক্ত ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে, তুমি পি কিউ আনলা, এরপরে তুমি একটা নিলা এই বিন্দুতে, তাহলে খেয়াল করে দেখো তো দেখি, এই ক্ষেত্রে পি কিউ এম, ডেল পি কিউ এম, যে কাটছে যে ছুরি ও পি কিউ আগে, ভাগ লাগবে কি ডেল, আচ্ছা এটা ভিতরে দিলে ভালোই তো, ধরো পি কিউ এন লাগবে, পি কিউ এন লাগবে। এখন বলো তো দেখি পি কিউ এমটা কিরকম? পি কিউ এম ঘড়ির কাঁটার দিকে, তার মানে নেগেটিভ। পি কিউ এন এটাও ঘড়ির কাঁটার দিকে, তার মানে কি নেগেটিভ। আলটিমেটলি মাইনাসে মাইনাসে প্লাস হইলো। এই দেখো, বহির্বিভক্ত যদি করে, ওই যে বাইরে বিভক্ত করছে, তাহলে প্লাস, অন্তর্বিভক্ত যদি করে তাহলে মাইনাস। ব্যাপারটা বুঝছো? তাহলে এই হচ্ছে আমার অন্তর্বিভক্তের সিস্টেম।
এই হচ্ছে আমার অন্তর্বিভক্তের সিস্টেম, আর এই হচ্ছে আমার বহির্বিভক্তের সিস্টেম। এই হচ্ছে অবস্থা। থিমটা ক্লিয়ার? তুলো এবার। জন্য এখানে কি জানি কমেন্ট করেছে, দেখি। সরল লেখা কবে সেটা, আচ্ছা বল। হ্যাঁ, কোর্স একটাই, সে অর্ধেক আমি অর্ধেক, এমনি করে পড়াবো। আর আমার আগের ব্যাচের সব ক্লাসই পাবা ইনশাল্লাহ। দিয়ে দেওয়া আছে অলরেডি, বাচ্চারা তো শুরু করে ফেলেছে। আন্দোলনের মধ্যে যারা নাকি পড়ুয়া, ওরা তো পড়ছিল এতদিন, আর্কাইভ ক্লাস দেখে তো অনেকখানি আগায় ফেলেছে বাচ্চারা, কারণ একদম মানে সলভ শিট সহ দেওয়া, তো লেকচার শিট যেগুলো। হুম, ইনবক্স করলেই হবে। ইনবক্স করলেই হবে। লেখা শেষ? থিমটা ক্লিয়ার হইলো যে কেন কোনটা বেশি কোনটা কম? ওকে, এইটা খুব ডিপ জিনিস, এটা খুব ডিপ জিনিস। এটার কাছাকাছি একটা ব্যাপার তোমরা কেতাব ছেড়ে বইয়ে পাবা, বুঝছো? এমনি করেই লেখা, বাট এটা যে খুব ভালো একটা কাজ হবে। লেখা শেষ কিনা বলো একটু, তাহলে সামনে আগায় যাব। ওকে, ঠিক আছে, এখন একটু মনোযোগ দাও, ভালো মতন দেখিও। এখন আমি একটা কোয়েশ্চেন তোমাদেরকে দিব, আমি একটু কিছু জিনিস চেঞ্জ করে দিব, দাঁড়াও। দাঁড়াও একটু দাঁড়াও। লিখো আগে। হ্যাঁ, লিখো। লিখার পরে হচ্ছে কোনটা সঠিক উত্তর এটা তোমরা আমাকে বলো। এটা দেখে বুঝতে পারার কথা, অন্তর্বিভক্তিতে এই দুইটার ভাগফল নেগেটিভ আসে, বহির্বিভক্তিতে পজিটিভ আসে। কিন্তু কথা হচ্ছে গিয়ে কে কাকে বিভক্ত করলো সেটা এটা দেখে বোঝা যায়। কিরকম করে বোঝা যায়? ছুরি সবসময় হচ্ছে প্রথম দুইজন, মানে তুমি এখান থেকে দেখে বুঝতে পারো যে ছবি দেখতে হবে না, ছবি দেখতে হবে না, এটার মান নেগেটিভ। কেমনে বলবো দেখো কথাটা, ছুরি হচ্ছে প্রথম দুইজন মানে সিডি রেখা, আর ছেদ হচ্ছে পরের দুইজন মানে এ বি রেখাকে, যেহেতু নেগেটিভ তার মানে অন্তর্বিভক্ত। ধরো সামথিং ইজ টু সামথিং অনুপাত অন্তর্বিভক্ত করে, লাইক দ্যাট। আবার সেম এখানে পি কিউ রেখাটি এম এন রেখাকে অত ইজ টু অত অনুপাতে বহির্বিভক্ত করে, ঠিক? এখন তাহলে এবার চিন্তা করো এটা কি হবে। অনুপাতটা হচ্ছে আমার 2:3, এখানে কোনো দ্বিমত নাই। কিন্তু কে কাকে অন্তর্বিভক্ত করছে, কে কাকে বহির্বিভক্ত করছে, দ্যাট ডিপেন্ডস অন এইটা। এইখানে তুমি দেখবা কমন কে আছে, কমন হচ্ছে সিডি। তাইলে সিডি হচ্ছে ছুরি, সিডি হচ্ছে ছুরি। আর পরে একা একা কে আছে? এবি, এবি হচ্ছে তরমুজ। ভাগফলটা কিরকম? নেগেটিভ। নেগেটিভ বলে এটা হচ্ছে অন্তর্বিভক্ত। সেই ক্ষেত্রে সিডি রেখাটি এবি রেখাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। থিমটা ক্লিয়ার? তাহলে এই দেখো, সিডি রেখাটি এবি রেখাকে, না না না, আচ্ছা এখানে কে আগে টি পরে বলেছে, আচ্ছা এবি কে সিডি করে, তাই তো? এবি কে সিডি করে, এবি কে সিডি, এই যে এই বি আর ডি এর মধ্যে একজন 2:3 অন্তর্বিভক্ত। এই তো গুড, ডি নাম্বারটা। মজা না টেকনিকটা? এইটা, এই যে কোশ্চেনটা দিলাম এটা আমার বানানো কোশ্চেন, মানে আমার নিজে বানাইছে এটা। এই কোশ্চেনটা হচ্ছে সিকের ওয়েটের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুয়েট প্রিলির জন্য ইম্পর্টেন্ট এটা। মানে জাস্ট তোমাকে ওই কথাটা বলবে, এটা দেখে তুমি পুরো ঘটনা বুঝে ফেলতে পারবা যে কি বুঝাচ্ছে। ডেল এত ভাগ ডেল এত ইকুয়াল টু নেগেটিভ বা পজিটিভ কোন একটা সংখ্যা, পুরো একদম এক্সপ্রেশন হয়ে যায় একটা দিয়ে, পুরো বাংলা কথা চলে আসে। বুঝছো? লিখো। অনেক দামি একটা টপিক এটা, অনেক দামি একটা টপিক। এইবার আসো, এইবার আসো আমরা পরবর্তী একটা বোর্ডের ফেমাস কোশ্চেনে যাব। এটা তুলো, বোর্ডের একটা ফেমাস কোশ্চেন। এই অঙ্কটা মানুষ যে কি বড় করে করে, বিভিন্ন ভাবে ঘুরায় পেঁচায় তারপরে করে। বাট তুমি তো আমার স্টুডেন্ট, তোমাকে তো আমি ফিল করা দিয়েছি ডেলের কাহিনী, তুমি এটা দিয়ে করে ফেলবা। লিখো, তাড়াতাড়ি লিখো, কোশ্চেনটা তুলো। এখন তুমি আগে দেখবা এখানে ছুরিকে, ছুরি হচ্ছে গিয়ে ডেলের সঙ্গে সঙ্গে বসাবা, আর যে তরমুজ ওরা আলাদা আলাদা করে দুই পাশে 2 পিস বসাবা। তাহলে সিডি কে এবি রেখা ছেদ করে, তাহলে এবি হচ্ছে ছুরি, তাহলে আমার এবি হচ্ছে ছুরি। তাইলে সিডি কে যেহেতু ছেদ করে ফেললো, তাহলে ডেল ছুরি ছুরি আগে দিতে হবে, এবি।
সিডি কে এবি, হ্যাঁ, ভাগ ডেল এবি, ছুরি আগে, সিডি কে, হ্যাঁ, আর এখানে একবার সি, এইখানে একবার ডি, দ্যাটস ইট। ওকে, এখন তুমি আগে ভাগফলটা বের করবা কত আসে। তো এবিসি তুমি যদি বের করো, এবিসি তো সিরিয়ালি আছে, ভুজ ভুজ কোটি কোটি, তাহলে 0 - 15, তাহলে -15, 2 - 2, তাহলে ইন্টু 0, বিয়োগ কোটি কোটি ভুজ ভুজ, -1 -2 -3, 15 যোগ 1, তাহলে 16। আচ্ছা, এটা গেল উপরেরটা, ভেরি গুড। এখন যাব এবিডি, মনে করবো এটা নাই, এবার একই একই কাজ করব, ভুজ ভুজ কোটি কোটি, তাহলে -15 কোটি বিয়োগ কোটি, তাহলে 2, এটা 7 হবে, বিয়োগ, এখন আবার ধরো 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 কোটি কোটি ভুজ ভুজ, তাহলে -1 -2, তাহলে -3, আর 15 বিয়োগ 4, তাহলে কত হয় জানি 11, এই অবস্থায় আসছে। এখন নাও ক্যালকুলেট কত আসে, যেমন দেখো আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলি, -15 প্লাস 3 × 48, 33 আসে, কিন্তু 33 তো আসা উচিত না, ভুল হইতেও পারে, দেখ দেখি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ভুল তো বলো তো, 33 দেখে কেন বললাম ভুল হইতে পারে, কারণ উপরে তো 2 থাকা লাগবে, 33 তো কোনো জোড় সংখ্যাই না, 2 পাবো কই থেকে। আচ্ছা, তাহলে গেল +48, 348, তারপরে হচ্ছে তোমার -7 × 15 যোগ 33 -72, অর্থাৎ -2/3 আসবে। তাইলে হ্যাঁ, সুতরাং সিডি রেখাকে এবি রেখাটি 2:3 অনুপাতে মাইনাস, তাহলে অন্তর্বিভক্ত করে। সহজ না জিনিসটা? লিখো, এটা খুবই স্পেশাল পড়া, এই যে জিনিসগুলো, যে টেকনিকগুলো দেখাচ্ছে, এটা একটু কম দেখানো হয় বাংলাদেশে। ওকে, তবে তোমাদের বইয়ে আছে, সিলেবাসে ভুক্ত, অন্তর্ভুক্ত, এজন্য দেখাচ্ছি। হেডলাইন তো দেওয়া হয়েছে, এখন এই হেডলাইনের মানেটা কি ভাই? শুনো, এটা একটা রেখা, এই রেখাটা নাম ধরো একটা দেই, সুন্দর চাই নাম দেই, কি নাম দিব? খুব একটা স্পেশাল নাম দেই, একটা স্পেশাল কোনো এক্সট্রাঅর্ডিনারি নাম দেই। কি নাম দেওয়া যায় বলো তো দেখি? একটা স্পেশাল নাম মনে করো, একদম খুব আনকমন একটা স্পেশাল নাম, ধরো নাম দিলাম এবি, দুনিয়ার সবচেয়ে আনকমন নাম এবি দিলাম নাম। ওকে, এখন এই যে নাম দিলাম এবি, এই এবি রেখা, এই রেখার কয়টা পাশ আছে? উপরে একটা, এটা তো রেখা তো অসীম চলতে থাকে, উপরে একটা পাশ, নিচে একটা পাশ, তাই তো? এই রেখাটার জন্য উপরে একটা, নিচে একটা, 2টা পাশ। এখন আমি যদি বলি যে আচ্ছা, যে কোনো রেখা, রেখা হচ্ছে অসীম চলে, অসীম দূরত্বে, এখন তুমি যদি সেই স্থানাঙ্ক অবস্থায় 2টা বিন্দু বসাও, তাহলে হয় বিন্দুগুলো তুমি রেখার উপরে বসাবা, 2 বিন্দুই, অথবা 2 বিন্দুই রেখার একই সাইডে, এই সাইডে অথবা এই সাইডে, অথবা 2 বিন্দুর এক বিন্দু রেখার এক সাইডে, আরেক বিন্দু রেখার আরেক সাইডে। এছাড়া কি আর কোনো কেস পসিবল? 2টা বিন্দু একটা রেখার মানে অবস্থানগত সম্পর্ক নিয়ে আর কোনো কিছু পসিবল? হয় 2 বিন্দুই রেখার উপরে, অথবা এক বিন্দু রেখার উপরে, আরেক বিন্দু রেখার বাইরে, এটা হইতে পারে একটা, হ্যাঁ। অথবা হচ্ছে কি 2 বিন্দুই এই সাইডে, অথবা 2 বিন্দু এই সাইডে, অথবা এক বিন্দু এই সাইডে, এক বিন্দু এই সাইডে। এগুলো ছাড়া আর কোনো কিছু পসিবল আছে রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান নিয়ে? পসিবল না। তাহলে একটা রেখার সাপেক্ষে 2টা বিন্দু কোন জায়গায় অবস্থান হতে পারে, সেইটা নিয়ে আমরা পড়াশোনা করব। ওকে, এখন দেখো, মনোযোগ দিও। ধরো যদি এমন হয় যে সি বিন্দু একটা, ডি বিন্দু আরেকটা, এখন তুমি তো তোমার চোখের দেখায় বুঝতে পারছো যে এই 2 বিন্দু রেখার একই পাশে। এখন আমি যদি ছবি না দিয়ে বলি, জাস্ট স্থানাঙ্কগুলো দেখা দেখা, ধরো এ বি সি ডি এগুলো স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, বললাম ভাই স্থানাঙ্ক দেখে দেখে বলো তো দেখি কোন সাইডে, রেখার কি একই পাশে এই 2 বিন্দু, নাকি উল্টা পাশে, নাকি রেখার উপরে? ধরো যদি আমি বলি, তাহলে তুমি কি করবা? টেকনিক হচ্ছে কোন সাইডে, এগুলার জন্য ক্রম ইউজ করতে হয়, বুঝছো?
কারণ ক্রম ইউজ করলে তুমি সিরিয়ালটা বুঝতে পারবা, ওই জন্য ক্রমটা ইম্পর্টেন্ট। তো কোন সাইডে এটা বোঝার জন্য তুমি ক্রমগুলো দেখবা, লাইক কিরকম ক্রম দেখবা, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করবা। যে আমার তুমি সিরিয়াল দেওয়ার সময় ডেল মানে ক্রমর জন্য তো ডেল আনি, ডেলের সময় এ বি সবসময় সেম রাখবা, মানে এ বি কখনো এ বি একটা বি এমনি দিবা না, এ বি এ বির পরে তুমি যদি সিতে যাও তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসে, দেখো এ বি সি ঘড়ির কাঁটার বিপরীত। খেয়াল করো তুমি যদি এ বির পরে ডিতে যাও তাও দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসে। তাহলে যদি দুইটাই একই স্টাইলে ক্রম হয় তার মানে দুইটা একই দিকে আছে। যদি এমন হইতো যে মনে করো আমার আরেকটা বিন্দু লাইক ধরো ডি প্রাইম, জাস্ট সাপোজ ডি প্রাইম আমি একটা যদি নিতাম এবং সেই ডি প্রাইমকে যদি আমি এইভাবে দাগ দিয়ে চিন্তা করতাম, তাহলে দেখো এ বি সি ঘড়ির কাঁটার বিপরীতে এ বি ডি কিন্তু ঘড়ির কাঁটার দিকে, তাহলে এ বি সি এর ডেল্টা যেরকম হইতো এ বি ডি এর ডেল্টা কিন্তু ঋণাত্মক চিহ্নের আসতো, যেহেতু ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ হবে না, নেগেটিভ হবে। তার মানে কথা হচ্ছে যে যদি দুইটা বিন্দুরই দেখি আমি ডেল্টা সেম হচ্ছে এ বি এর জন্য, তার মানে এরা এ বি রেখার একই সাইডে অবস্থিত। যদি দেখি একটার চিহ্ন পজিটিভ একটা চিহ্ন নেগেটিভ, তার মানে বিপরীত সাইডে অবস্থিত। এখন তাহলে বুঝছো একই সাইডে অবস্থিত মানে কি দুইটার চিহ্ন একই। ধরো তুমি যদি দুইটা বিন্দুই নিচে বসাও তাহলে একটা যাবে ঘড়ির কাঁটার দিকে মাইনাস, আর একটা ঘড়ির কাঁটার দিকে মাইনাস, তাহলে দুইটাই একই চিহ্ন। তাহলে দুইটার চিহ্ন যদি এক হয় তাহলে রেখার এক সাইডে, দুইটার চিহ্ন যদি দুই রকমের হয় তাহলে রেখার দুই সাইডে, ঠিক। এখন তাহলে বলো যদি দুইটা ভিন্ন চিহ্নকে গুণ দাও লাইক প্লাস মাইনাসকে গুণ দাও কত হবে মাইনাস, কিন্তু তুমি যদি দুইটা সেম চিহ্নকে গুণ দাও লাইক মাইনাস মাইনাস কত হয় প্লাস, প্লাস প্লাস কত হয় প্লাস, তার মানে সেম টাইপের চিহ্ন হইলে গুণফল প্লাস, ভিন্ন টাইপের চিহ্ন হইলে গুণফল মাইনাস। এখন তাহলে বুঝো যে তোমার দুইটা বিন্দুই যদি একই পাশে থাকে তার মানে কি দুইটার চিহ্নই কি সেম হবে না, হয় উপরে হইলে প্লাস নিচে হইলে মাইনাস, কিন্তু দুইটাই তো সেম হবে, প্লাসে প্লাসে ওই গুণফলটা পজিটিভ আসবে। যদি নিচেও হয় মাইনাস মাইনাস থাকে তাহলে মাইনাস মাইনাস গুণ করলেও পজিটিভ আসবে। ওই জন্য বলেছে যে যেই দুই বিন্দু তোমাকে দিয়ে দিবে সেই দুই বিন্দুর জন্য তুমি ডেলটা বের করবা, বের করার পরে তুমি যা কিছু আসুক না কেন ওদেরকে গুণ দিবা। এখন গুণ করলে যদি পজিটিভ আসে তার মানে হচ্ছে চিহ্ন দুইটা একই ছিল, একই থাকলে তাহলে একই পাশে। যদি গুণফল নেগেটিভ আসে তার মানে কি একটা প্লাস একটা মাইনাস ছিল, ওই কারণেই তো গুণের পরে নেগেটিভ আসছে, তাইলে বিপরীত পাশে। এই হচ্ছে ব্যাপার, বুঝছো কাহিনী। তাইলে তোমাকে চারটা বিন্দু দিবে, দিয়ে বলবে যে দুই বিন্দু দিয়ে রেখা, বাকি দুই বিন্দু ইন্ডিভিজুয়ালি বসে আছে। এখন ওই রেখার সাপেক্ষে বাকি দুই বিন্দুর অবস্থান কিরকম, এক সাইডে নাকি বিপরীত, তুমি ওই ডেল্টা এবিসি ডেল্টা এবিডি এগুলো বের করবা। বের করার পরে যদি চিহ্ন সেম থাকে এক পাশে, চিহ্ন ডিফারেন্ট হলে বিপরীত পাশে। এই জায়গায় কারো ফিলিংসে বুঝতে কোনো কষ্ট হলে এটা জিজ্ঞেস করো আমাকে। তার মানে ক্লিয়ার? ওকে লিখো। তাই যদি কারো কোনো কনফিউশন এখনো থাকে সেটা আগে জিজ্ঞেস করে নাও। ওকে, তাহলে আসো এখন প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে যদি ডেল এ বি সি গুণ ডেল এ বি ডি ইকুয়াল টু 0 হয় তাহলে কেমনে কি, মানে কোনটা কোন পাশে? বড় ছোট তো বুঝলাম, 0 হইলে কেমনে কি হইতো এটা বলো। ত্রিভুজ তো হইতেও পারে, বলো। 0 হওয়ার মানে হচ্ছে সি ডি এর যে কোনো একজন অথবা দুইজনই রেখার উপরে বসে পড়েছে, বুঝছো। এখন এক দিক কোন দিক এগুলা ইম্পর্টেন্ট না, সি ও ডি বিন্দুর দুইজনই অথবা যে কোনো একজন রেখার উপরে আছে, ওই কারণে ওইটার ডেল হচ্ছে গিয়ে শূন্য হয়ে গেছে, সেই কারণে গুণফলটা শূন্য আসছে। তাহলে কে কোন পাশে এটা ইম্পর্টেন্ট না, একজন উপরে বসে পড়েছে ওরে সরা ভাগে, এটা ইম্পর্টেন্ট। তো যদি এই দুইটার গুণফল 0 হয় তার মানে হচ্ছে সি ও ডি এর উভয়েই অথবা যে কোনো একজন এ বি এর উপরে আছে। বুঝছো? লিখো। এটা কিতাব স্যারের বইয়ের অঙ্ক, এটা হয়ে গেলেই ছুটি, এটা তুলো, এটা হয়ে গেলেই ছুটি।
প্রশ্নটা পড়ে দেখি, এ বি সি ডি, না সি ডি এ বি, হ্যাঁ এই বিন্দু এটা বিন্দু দুইটা, এ বি বিন্দু সমান রেখার বিপরীত পাশে পাশে দেখাইতে হবে। আচ্ছা আচ্ছা, লেখা শেষ কোয়েশ্চেন? এখন মনোযোগ দিয়ে শোনো। কথা হচ্ছে যে সিডি, সি আর ডি দুইটা বিন্দু, এরা এ বি এর রেখা, মানে এ বি হচ্ছে রেখা, তাহলে আমার কাজ করতে হবে হচ্ছে ডেল এ বি দিয়ে, কিন্তু একই পাশে নাকি বিপরীত পাশে, এই জন্য গুণ করতে হবে। খেয়াল করো, আমি বিভক্তিকরণের ক্ষেত্রে ভাগ করতাম, বিভক্তি যখন করে তখন ভাগ করি, বিভক্তিকরণের টাইমে আমি ভাগ করতাম, আর বিন্দু রেখার কোন পাশে আছে সেটার জন্য আমি গুণ করতাম, বিন্দু রেখার কোন পাশে আছে সেটার জন্য আমি গুণ করি, আর বিভক্তিকরণ যখন রেখা আরেক রেখাকে বিভক্ত করে তখন আমি ভাগ করি। তাই ভাগ কখন গুণ কখন এটা খেয়াল রাখিও, এলোমেলো যাতে না হয়, মুখস্থ করতে হবে না, বাট ফিল করা যাবে, আমি তো সব ফিল করে দিয়েছি, ওকে। কিন্তু যাতে পরীক্ষার হলে যায় এলোমেলো উল্টাটা না বসাই দিয়ে আসো, এটা মাথায় রাখবা। আচ্ছা, তো এখন আমার বলেছে যে এ বি রেখার সিডি কি এক সাইডে নাকি বিপরীত সাইডে, তাহলে জানি কি করতে হবে, তাহলে হচ্ছে আমি ত্রিভুজ বানাবো। ত্রিভুজ বানানোর সময় আমার এ বি যেহেতু রেখা, ওকে ফিক্স রাখতে হবে, তাহলে আমার ডেল এ বি সি বের করতে হবে, আবার ডেল এ বি ডি বের করতে হবে, প্রত্যেকটার জন্য কাজ করতে হবে। তাহলে এ বি এর পরে যদি সি নেই, 5, একটু রাফের মধ্যে ধরো লিখলাম 5 আর -5 আর 13, তাহলে ভুজ কোটি কোটি সিরিয়াল করতে সহজ হবে, ভুজ কোটি কোটি কত হয় দেখো তো, 2 বিয়োগ 1 তার মানে হচ্ছে 1 গুণ 2 বিয়োগ -13 মানে 2 বিয়োগ 13 আর কি, কত হবে তাহলে, 13 থেকে 2 গেলে কত থাকে, -11 বিয়োগ, ঠিক লিখলাম, হ্যাঁ ঠিকই লিখেছি। এখন আবার তিন বিয়োগ 2 তাহলে 1 বিয়োগ 5 মানে 6, দেখো কত আসে, -11 -6 তাহলে -17 মাইনাস আসছে। এখন দেখার বিষয় আরেকটাও কি মাইনাস আসে কিনা, যদি দুইটাই নেগেটিভ আসে চিহ্ন সেম মানে এক সাইডে, ওইটা যদি পজিটিভ আসে তাহলে চিহ্ন ডিফারেন্ট। ডেল এ বি সি এর বদলে এবার যাবে এ বি ডি, সেম কাজ। এখন তুমি আবার এখানে ডি নিয়ে আসবা 11-12, তাহলে ভুজ কোটি কোটি 2 বিয়োগ 1 1, 2 বিয়োগ 12 তাহলে -10 মাইনাস কোটি কোটি, ওহো কোটি কোটি ভুজ তাহলে 3 বিয়োগ 2 1, 1 বিয়োগ 11 তাহলে -10। এখন খেয়াল করো -10 প্লাস এই একবার চেক করি, -12 হ্যাঁ আচ্ছা এটা মাইনাস হবে, ডি এরটা এটা মাইনাস হবে, মাইনাস চিহ্ন হবে এখানে, এটা মাইনাস, তাহলে এটা কই ইউজ করছে দেখো তো, ভুজ হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে কোটি কোটি, তাহলে এখানে 14 হবে, এইখানে হবে 14 14, তাহলে 2 যোগ 12 তাহলে এখানে 14 হবে, পজিটিভ 14, ঠিক আছে। এবার ঠিক আছে, এখন তাহলে দেখো 14 যোগ 10 তাহলে 24 আসে, তাহলে এই যে +24 আসছে, ওকে। পজিটিভ 24 যেহেতু, সেই ক্ষেত্রে দুইটা আমার চিহ্ন ডিফারেন্ট হইলো, তাহলে বলবো সুতরাং ডেল এ বি সি ইন্টু ডেল এ বি ডি হচ্ছে নেগেটিভ, তার মানে বিপরীত পাশে, একটু ডিটেলে লিখবো, বিপরীত পাশেটা ডিটেলে লিখবো পরীক্ষার খাতায়। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান, ওকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, যারা এতক্ষণ ধরে ক্লাস করলো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে লেকচারের ম্যাথগুলো দেখাই দিচ্ছি এগুলো ভালো করে আসিও, এই সপ্তাহে ইনশাল্লাহ অন্তরীকরণের 6টা প্র্যাকটিস শিটই তোমরা পেয়ে যাবা, আর ভালো করে পড়াশোনাটা করিও, বুঝছো। লেকচারের পাশাপাশি তুমি মেন বই হিসাবে যে কোনো বই দেখতে পারো, আমার কোনো আপত্তি নাই, তবে প্র্যাকটিস শিটটা অবশ্যই করে নিও, এরপরে তুমি যে বই ইচ্ছা দেখো, আমার কোনো আপত্তি নেই, বুঝছো। প্র্যাকটিস শিটে হচ্ছে কি আগের বছরে আসা যে কোয়েশ্চেনগুলো ওগুলো খুব ভালো মতন নিয়ে আসছি,
টেস্ট পেপারের প্রশ্ন হইতে পারে, বুয়েটের প্রশ্ন হইতে পারে, ইঞ্জিনিয়ারিং এর বাকি জায়গাগুলো, ঢাকা ভার্সিটি বোর্ডের এমসিকিউ, বোর্ডের সিকিউ, মেইন বইয়ের যে দামি অঙ্কগুলো, কলেজের টেস্ট পরীক্ষার সাথে দামি অঙ্কগুলো, তো ওগুলো পড়া জরুরি আর কি, যেহেতু পরীক্ষা আসছে। ওকে, আর ফিলিংস, যে কোনো ফিলিংসের জন্য লেকচার যথেষ্ট, যথেষ্ট আরো বেশি। লেকচারে যেগুলো বলেছি অনেক বইয়ের ডিটেলে অমনি লেখাও নাই এত কিছু, উচ্চ কথাটা, বা থাকলে হয়তো পড়েই না বাচ্চারা। তো ওই জন্য বললাম যে তুমি ভিতরকার কনসেপ্ট জানার জন্য, শিখার জন্য লেকচারে যথেষ্ট। আর পরীক্ষায় ভালো করার জন্য লেকচারের পাশাপাশি তুমি ওই যে প্র্যাকটিস শিটগুলো দেই সেগুলোও দেখতে পারো। ইভেন তুমি যদি লেকচারের ম্যাথগুলো 8-10 বার করে হাতে লিখে প্র্যাকটিস করে যাও, পরীক্ষা তো আটকানোর কোনো কথাই না, কারণ আমি কোনো লেকচারের টপিকই বাদ দিই না, বুঝছো? তাই এই জন্য একদম সুন্দর মতন লেকচারটা শেষ করবা, এরপরে আগে প্র্যাকটিস শিটগুলো শেষ করবা, এরপরে তুমি যেই বই ইচ্ছা কমপ্লিট করো। ওকে, এই হচ্ছে ব্যাপার। কারো আর কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারো। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।